5 মিনিট মতো দেরি হয়ে গেছে, তোমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও। আর ইনশাল্লাহ আজকে অন্তরীকরণকে একেবারে কুপাই দিব। অন্তরীকরণের যত টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষা আসে, প্রত্যেকটা টাইপের এমসিকিউ আজকে সলভ করে দিব, শর্টকাট টেকনিক শিখাবো। সো তোমরা বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। আর কারা কারা অলরেডি যুক্ত হয়েছো আমাকে একটু এনশিওর করো। হ্যাঁ, অলরেডি আমি দেখতে পাচ্ছি রাকিবুল হাসান ক্লাসে যোগদান করেছে, বাকিরাও আস্তে আস্তে যোগদান করো। আমি একটু ক্লাসটা তোমাদের গ্রুপে শেয়ার দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবা যাতে সবাই একসাথে আমরা ক্লাসটা শুরু করি। আমি 3 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আর সাউন্ড কোয়ালিটিটা একটু ঠিক আছে কি না আমাকে একটু বলো। আজকে উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অন্তরীকরণ। এই অন্তরীকরণের যত টাইপের এমসিকিউগুলো আসে পরীক্ষায়, যত টাইপ থেকে এমসিকিউ আসে, প্রত্যেক টাইপের এমসিকিউ তোমাদের ইনশাআল্লাহ সলভ করে দিব। আমি সাউন্ড ঠিক আছে? ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের অন্তরীকরণ থেকে এইচএসসিতে যতগুলো প্রশ্ন আসছিল এমসিকিউ, বিভিন্ন বোর্ডের বিভিন্ন টাইপ থেকে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো আসছে। যেমন এখানে টাইপ ভিত্তিক কোন বোর্ডে কত সালে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে সবগুলো এখানে দেওয়া আছে। আর ক্লাস শেষে আমি স্লাইডগুলো আমি আপলোড করে দিব, এই লিঙ্কটা তোমাদের পাওয়ার ব্যবস্থা করে দিব, তোমরা স্লাইডগুলো সবগুলো দেখে নিবা। অতীতে এই একটা চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ডে 180টা এমসিকিউ আসছিল। চিন্তা করো, 180টা এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে। তোমরা 26 সালে যেহেতু সম্মিলিত বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবা, তো 25 সালে বিভিন্ন বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাদের অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। তারপর হচ্ছে 26 সালের যে প্যাটার্নে প্রশ্নগুলা পরীক্ষায় আসবে, সেম প্যাটার্নে কিন্তু 27 সাল 28 সালের পরীক্ষাগুলো হতে পারে। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, টাইপ ভিত্তিক যে এমসিকিউগুলো বিভিন্ন সময় আসছে, যেমন বীজগাণিতিক ফাংশন আর লিমিট সংক্রান্ত প্রশ্ন আসবে এখানে। ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট সংক্রান্ত, বীজগাণিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় সংক্রান্ত, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সূচকীয় লগারিদম ফাংশন, ত্রিকোণমিতিক প্রতিস্থাপন সংক্রান্ত, অব্যক্ত বা পরামিতিক ফাংশনের অন্তরীকরণ সম্পর্কিত, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপর হচ্ছে চরম মান নির্ণয়। এরপর হচ্ছে অন্তরজের প্রয়োগ, চরম মান নির্ণয়, যেমন লঘুমান গুরুমান নির্ণয়, তারপর হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। তাহলে এই টাইপগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা এখানে যতগুলো টাইপ আছে প্রত্যেক টাইপকে আজকে কভার করার চেষ্টা করব। আর তুমি একটু আগে ভেবে নিবা, আজকের যেহেতু আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস, আমি আশা করব তোমরা মোটামুটি অন্তরীকরণ একবার বা দুইবার হলেই পড়ছো। যারা 27 ব্যাচ আছো তারা অলরেডি, আমি আশা রাখছি তোমরা অন্তরীকরণ পড়ে নিছো। 26 ব্যাচ তো অলরেডি তোমাদের পড়া শেষ। সো আমি সূত্রগুলো নিয়ে তেমন একটা আলোচনা করব না। যে টাইপের এমসিকিউর জন্য যে সূত্রটা দরকার হবে সেই সূত্রটার বিষয় নিয়ে কথা বলবো। তো লিমিট সংক্রান্ত যে সূত্রগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। সো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হলে এটাকে আমরা ডিরেক্টলি কি লিখতে পারবো, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর কনস্ট্যান্টের লিমিট বসালে সেম কনস্ট্যান্ট হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স থাকলে এটার অ্যান্সার হবে ই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স থাকলে এটার অ্যান্সার হবে। তারপর লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স আকারে থাকলে সেটাকে আমরা ডিরেক্টলি লন আকারে লিখতে পারবো। আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হলে সেটাকে 1 লেখা যাবে। আর এই সূত্রগুলো অবশ্যই লাগবে। এই সূত্রগুলো থেকে এমসিকিউ আসে, এই সূত্রগুলো আমাদের সিকিউ প্র্যাকটিস করার সময় লাগে, এই সূত্রগুলো সরাসরি এমসিকিউতে আসে। সো এখানে দেখবা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যে 6টা অনুপাত আছে এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে 6টা অনুপাত আছে, এখানে শুধুমাত্র সাইন এবং টেনের ক্ষেত্রে সূত্রগুলো প্রযোজ্য। যেমন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, একইভাবে এক্স ডিভাইডেড বাই সাইন এক্স থাকলে তার রেজাল্ট ডিরেক্টলি 1 লিখতে পারবা। টেনের ক্ষেত্রেও সেম, ইনভার্স ফাংশনের ক্ষেত্রেও সেম। তবে মনে রাখতে হবে সাইনের কোণের ভ্যালু যত আসবে নিচে সেম মানটা দিয়ে কি থাকতে হবে, ভাগাকারে থাকতে হবে। ওকে,
অন্তরস নির্ণয়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাকে জানতে হবে। কনস্ট্যান্টের অন্তরীকরণ 0, এক্স টু দি পাওয়ার n এর অন্তরস হচ্ছে n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, একইভাবে এক্স এর অন্তরস হচ্ছে 1, এক্স স্কয়ার হচ্ছে 2x, রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। এটা তোমাকে জানতেই হবে। রুট এক্স এর অন্তরীকরণ কত? 1/2 রুট এক্স। তারপরে একইভাবে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরস ই টু দি পাওয়ার এক্স, mx হলে m ইনটু ই টু দি পাওয়ার mx, এ টু দি পাওয়ার এক্স হলে এ টু দি পাওয়ার এক্স লন এক্স এর অন্তরীকরণ 1/x, লগ এ ভিত্তিক এক্স। এই যে দেখো এ ভিত্তিক এক্স সরাসরি আসবে, এটা সরাসরি আসবে। লগ এ ভিত্তিক এক্স এর অন্তরস হচ্ছে 1/x লগ এ ভিত্তিক ই, অথবা 1/x লন বাই লন এ বলতে পারবা। সাইন এক্স এর অন্তরস হচ্ছে cos x। তারপর হচ্ছে এখানে এক্স এর জায়গায় যদি তোমার কোন একটা ধ্রুবপদ থাকে তাহলে সেটা শুরুতে নিয়ে এসে তুমি শর্টকাট সূত্রটা শিখতে পারবা। সাইন এক্স হলে এ কজ এক্স হবে, কজের বেলায় মাইনাস সাইন এক্স হবে, একইভাবে এ এক্স থাকলে মাইনাস এ সাইন এক্স হবে, টেন এক্স এর অন্তরস সেক স্কোয়ার এক্স, কট এক্স হলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। একইভাবে ইনভার্সের গুলো দেখো, ইনভার্সের ক্ষেত্রে তুমি 3টা শিখবা, বাকি 3টা তোমার ইজিলি মুখস্থ হয়ে যাবে। সাইন ইনভার্স হলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্সের ক্ষেত্রে শুধু ঋণাত্মক আসবে, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। টেন ইনভার্সের বেলায় 1/1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স হলে শুধু মাইনাস আসবে, -1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে সেক ইনভার্সের ক্ষেত্রে 1/x√x স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্সের ক্ষেত্রে -1/x√x স্কোয়ার মাইনাস 1। আমি একটু দ্রুত সূত্রগুলো বলে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলো আশা করছি সবাই জানো। সূত্র যদি তুমি না জানো তাহলে তুমি এমসিকিউতে অ্যান্সার করতে পারবে না। আচ্ছা দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে বলা হচ্ছে কি, লিমিট x টেন্ডস টু 2 x³ মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখন এই ম্যাথটা তুমি বিভিন্নভাবে করতে পারো। তুমি লপিটাল নিয়ম অনুসারে করতে পারো, এটাকে অনেকে এলহসপিটাল নিয়ম বলে, এটা কিন্তু এলহসপিটাল নিয়ম না, এটা লহুপিতাল নিয়ম বলে। লহুপিতাল নিয়ম অনুসারে করা যায়। এটা এই ম্যাথগুলো সরাসরি ক্যালকুলেটর দিয়েও করা যায়, তুমি সূত্র প্রয়োগ করে করতে পারো। তাহলে তুমি দেখো এখানে যখন আমরা লিমিট 2 বসাবো, 2 বসালে উপর আসবে 2³ মাইনাস 8 ডিভাইডেড বাই এখানে 2 স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো 0 ডিভাইডেড বাই 0, এই 0 ডিভাইডেড বাই 0 আকারে যদি চলে আসে, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এই আকারগুলো চলে আসলে আমরা লহুপিতাল নিয়ম অনুসারে করতে পারবো। তাহলে লহুপিতাল নিয়ম কি, তুমি উপরে আর নিচে লবে আর হরে একইভাবে একবার অন্তরীকরণ করবা, তাহলে দেখবা লিমিট বসানো যাবে। দ্বিতীয়বার অন্তরীকরণ করবা, তাহলে দেখবা লিমিট বসানো যাবে। তোমাদের যে ম্যাথগুলো দেওয়া আছে সর্বোচ্চ 2বার অন্তরস বা 2বার অন্তরীকরণ করলে কিন্তু ডিরেক্টলি তুমি লিমিট বসাই দিতে পারবা। আচ্ছা আমরা এখানে কি করতে পারি দেখো, উপরে যদি একবার তুমি অন্তরস করো, বের করো x³ অন্তরস করতে কত 3x স্কোয়ার, কনস্ট্যান্টটা 0 হবে, এক্স স্কোয়ার হচ্ছে 2x, কনস্ট্যান্টের অন্তরস হচ্ছে 0। তাহলে এখানে দেখো এক্স এক্স কাটাকাটি যাবে, 3x ডিভাইডেড বাই 2 থাকবে। এখন তুমি চাইলে এখানে লিমিটটা বসিয়ে দিতে পারবো, কারণ নিচে তো 0 আসার কোনো সুযোগ নাই। এখন যদি লিমিট বসিয়ে দাও, এক্স এর জায়গায় 2 বসাও, 3 × 2 ডিভাইডেড বাই 2, তাহলে ফাইনালি এখানে রেজাল্ট আসবে হচ্ছে 3। এই 3 হচ্ছে তোমার এই ম্যাথের সমাধান। লহুপিতাল নিয়ম হলো লিমিটের যদি তুমি দেখো 0/0 আকার, অসীম ডিভাইডেড বাই অসীম আকার চলে আসে, তাহলে লবে এবং হরে একবার অন্তরীকরণ করে দেখবা, তুমি দেখতে পাচ্ছ লিমিট বসানো যায়, সরাসরি লিমিট বসাই দিবা, অ্যান্সার পেয়ে যাবে। তুমি একবারে যদি না হয় তুমি দ্বিতীয়বার সেটাকে অন্তরীকরণ করবা লবে আর হরে কিভাবে, তাহলে দেখবো অবশ্যই তোমার কি করা যাবে, লিমিট বসানো যাবে। তাহলে এই ম্যাথটা সরাসরি তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। আমি ক্যালকুলেটর হ্যাক্সের একটা ভিডিও আপলোড দিব, তোমরা এই ভিডিওটা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো। সো দেখো 2 নম্বর প্রশ্নটা, এটাও সেম, এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসছিল। এখানে বলা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 3 x³ মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান কোনটি। তাহলে আমাদের অপশনগুলো দেখতে পাচ্ছ। তাহলে এটাও তুমি লহুপিতাল নিয়ম দিয়ে করতে পারবা, অর্থাৎ উপরে নিচে একবার তুমি কি করো অন্তরীকরণ করো। তাহলে উপরে নিচে অন্তরীকরণ করলে x³ অন্তরস কত 3x স্কোয়ার, ধ্রুবপদের অন্তরীকরণ 0, এক্স স্কোয়ারেরটা হচ্ছে 2x, এখানে কনস্ট্যান্টের অন্তরীকরণ 0। তাহলে দেখো x কাটাকাটি যাবে, তাহলে এটা 3x ডিভাইডেড বাই 2 থাকবে। তুমি এখন এখানে লিমিট বসিয়ে দিতে পারবে। তাহলে লিমিট যদি এখানে বসিয়ে দাও, x এর জায়গায় 3 বসাও, 3 × 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 9 ডিভাইডেড বাই 2। এই যে 9 ডিভাইডেড বাই 2 হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আর একটা ব্যাপার, এই যে এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করলাম 3x³, সেটা হলো x টু দি পাওয়ার n এর অন্তরস।
এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ হচ্ছে কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ পাওয়ার আকারে যে ফাংশনগুলো থাকবে তাকে যদি এক্সের সাপেক্ষে তুমি অন্তরজ বের করতে চাও, পাওয়ারটা সহগে চলে আসবে, উপরে পাওয়ার এক কমে যাবে। একইভাবে তুমি সরাসরি বলে দিতে পারবা এক্স স্কোয়ারের অন্তরজ হচ্ছে কত, তাহলে 2x। তোমার যদি এক্স কিউবের অন্তরজ বের করতে বলে তুমি বলতে পারবে এক্স কিউবের অন্তরজ হচ্ছে কত, 3x²। আর একটা কথা, ধ্রুবপদের যে অন্তরজ, ধ্রুবপদের অন্তরজ হচ্ছে কত, 0। এটা মনে রাখিও। ওকে, এখন আমরা টেকনিক 1-এ চলে যাব। এই টেকনিক 1টা দেখো, এইরকম তোমাদের আমি আজকের ক্লাসে 15 থেকে 16টা টেকনিক শেখাবো ইনশাল্লাহ। সবাই একসাথে থাকবা। আচ্ছা দেখো, এই টেকনিকটাতে আমরা কোন ধরনের প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, এখানে তোমার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, তারপর লবের মধ্যে একটা বহুপদী রাশি দিবে, হরের মধ্যে একটা তোমার বহুপদী রাশি দিবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে ফাংশনটা, উপরে একটা বহুপদী, নিচে একটা বহুপদী। উপরে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ দিতে পারে, নিচেও এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ দিতে পারে। উপরে এক চলক বিশিষ্ট দ্বিঘাত দিতে পারে, নিচে ত্রিঘাত দিতে পারে, আবার উপরে ত্রিঘাত দিলে নিচে দ্বিঘাত দিতে পারে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো তুমি এক চটকিতে কেমনে সলভ করবা দেখো। আচ্ছা, 1 নম্বরে তোমার দেখো, লবের সর্বোচ্চ ঘাত আর হরের সর্বোচ্চ ঘাত যদি সমান হয়, সর্বোচ্চ ঘাত যদি সমান হয়, তাহলে তুমি এটার অ্যান্সার ডিরেক্টলি সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত দিয়ে বের করে ফেলতে পারবা। কিরকম, তোমার দেখো এখানে a1x² b1x প্লাস c1 এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, নিচেও এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে সর্বোচ্চ ঘাত 2, এখানে সর্বোচ্চ ঘাত 2, তাহলে এইটাই হচ্ছে তোমার এই ম্যাথের সমাধান। তাহলে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হয়ে যাবে a1 ডিভাইডেড বাই a2। তোমার এটার অ্যান্সার হবে a1 ডিভাইডেড বাই কত, a2। এই যে x² আর x² এর সহগের অনুপাত। ওকে, এবার দেখো 2 নাম্বারটা, লবের সর্বোচ্চ ঘাত যদি হরের সর্বোচ্চ ঘাতের চেয়ে ছোট হয়, ঠিক আছে, তো অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হয়, হরেরটা ঘাত বড়, লবেরটা ছোট, তাহলে তুমি ডিরেক্টলি অ্যান্সার 0 বসাই দিবা। ডিরেক্টলি অ্যান্সার কত, 0 বসিয়ে দিবা। ওকে, এরপরে যদি লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় হয়, অর্থাৎ উপরে ত্রিঘাত সমীকরণ আছে, নিচে দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা উপরের মান ঘাতের সহগটা যদি পজিটিভ হয়, এটার ভ্যালু প্লাস ইনফিনিটি হয়। তোমার উপরের সর্বোচ্চ ঘাতের সহগ যদি মাইনাস থাকে, তাহলে এটা মাইনাস ইনফিনিটি হয়। অর্থাৎ এটা নির্দিষ্ট একটা ভ্যালু পাওয়া যায় না। তবে অপশনে যদি তুমি দেখো এটাতে ইনফিনিটি দেওয়া আছে, তাহলে তুমি ইনফিনিটি দাগিয়ে দিবা। আর যদি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অপশনে যদি তুমি দেখো লিমিটের অস্তিত্ব নেই, এই শব্দটা উল্লেখ থাকে, তাহলে তোমাকে ওইটাই দাগাইতে হবে। তাহলে আমরা এই যে 3টা নিয়ম শিখে নিব। 3টা নিয়ম হচ্ছে, বহুপদী রাশি দেওয়া থাকবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, উপরে ঘাত যত হরে ঘাত যদি সেম হয়, এটার অ্যান্সার হবে তাদের সহগের অনুপাত। লবের চেয়ে যদি হরের ঘাত বড় হয়, তাহলে তোমার অ্যান্সার হবে 0। যদি লবের সর্বোচ্চ ঘাতটা বেশি হয়, তাহলে সেটার অ্যান্সার তুমি ইনফিনিটি দাগাতে পারবা। এটার প্রকৃত রেজাল্ট হচ্ছে লিমিটের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কারণ এখানে প্লাসের ভ্যালু চলে আসে, মাইনাসের ভ্যালু চলে আসে। তোমাদের এই ধরনের প্রশ্ন অতীতে আসছিল, সেখানে কিন্তু লিমিটের অস্তিত্বের কথা বলে নাই, সেখানে ডিরেক্টলি ইনফিনিটি আছে। তাহলে তোমার ইনফিনিটি যদি অপশনে দেওয়া থাকে, তুমি ইনফিনিটি দাগাই দিবা। আশা করছি বুঝতে পারছো সবাই। এখন আমি এই ধরনের প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করব। তাহলে দেখো, আমার 3 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে, যেটা ঢাকা বোর্ডের 2022 সালে আসছিল। বলা হচ্ছে কি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x² প্লাস 6x প্লাস 7 ডিভাইডেড বাই 3x² মাইনাস 4x প্লাস 3। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, এখানে লিমিট হিসাবে যেহেতু ইনফিনিটি আছে, তাহলে এটাও বহুপদী রাশি, এটাও বহুপদী রাশি। তাহলে দেখো এখানে x² এর সহগ হচ্ছে 2, এখানে সর্বোচ্চ ঘাত x² এর সহগ হচ্ছে 3, তাহলে 2 ডিভাইডেড বাই 3 হচ্ছে এটার অ্যান্সার। এই যে দেখো 2 ডিভাইডেড বাই 3 হচ্ছে এটার অ্যান্সার, তাই না? 2 ডিভাইডেড বাই 3 হচ্ছে অ্যান্সার। তোমার যদি এই 3টা নিয়ম মনে থাকে, তুমি প্রশ্ন দেখে সরাসরি অ্যান্সারটা বলে দিতে পারবো। ওকে, এই ম্যাথটা দেখো এবার। 4 নম্বর প্রশ্নটা বরিশাল বোর্ডে 2023 সালে আসছিল। তাহলে বলো, লিমিট এক্স টেন্ডস টু 0 2x² প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই 2x² মাইনাস 4x প্লাস 2। এটাও একটা বহুপদী রাশি। তাহলে এটা আমাদের 1 নাম্বার টাইপের মতো হইল। তাহলে এখানে দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে x² আছে, এখানে x² আছে, তাহলে দোনোটার সহগ যেহেতু সেম, তাহলে এটা তুমি অ্যান্সার বলতে পারবা কত,
টু ডিভাইডেড বাই টু, যেহেতু এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, এটাও দ্বিঘাত রাশি এটাও দ্বিঘাত রাশি, তাহলে এদের সহগের অনুপাত, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1। এটার অ্যান্সার হবে 1। ওকে, এখন এটা তোমরা আমাকে করে এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, কে কে ক্লাসে যোগদান করেছো সেটা একটু দেখে নিব। তোমরা এটার দ্রুত এটার অ্যান্সারটা বলে এখান থেকে খ খ গ ঘ এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। শুধু অপশনগুলো লিখলে হবে, ক, খ, গ নাকি ঘ। একটু দ্রুত আছি। আচ্ছা, রুম্পাকে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে রাজা আছে, তারপর হচ্ছে আতাহার, মাহির, সাকিব আছে। আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ টি শার্ট পাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে রাফি আছে, রুম্পা এই 5-এর অ্যান্সার বললো গ, -1/3। রুদেলা পাল আছে আমাদের সাথে, নুসরাত জাহান নুহি আছে, সুমাইয়া রহমান মরজান আছে, মিতু শর্মা আছে, তারপর হচ্ছে মীরা ইসলাম পুরী, এরপরে সাগর শর্মা আছে, রাফিদুল হককে দেখতে পাচ্ছি, কনিকা রয়, তারপর হচ্ছে ফয়েজ খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান নুহি আছে। আচ্ছা, কই আওয়ার্সের ক্লাস? আচ্ছা, বেশি আমার যেহেতু 60টা MCQ সলভ করাবো, যতক্ষণ লাগে আর কি। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সারটা একটু দেখে নিই। বা ধ্রুবপদটা আগে দেওয়া আছে 4 + 3x - x², নিচে আছে 7 + 2x + 3x²। তাহলে তোমাকে বুঝতে হবে সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 2 আর এখানে 2, তাহলে x² এর সহগ হচ্ছে এখানে কত? -1, আর এখানে x² এর সহগ হচ্ছে কত? 3। তাহলে এখানে অ্যান্সার হবে -1/3। যদি তোমার বহুপদী রাশিতে সর্বোচ্চ ঘাতের সহগ সর্বোচ্চ ঘাত দুটোটা লব আর হরে সমান হয়, তাহলে তাদের সহগের অনুপাতটা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলোর অ্যান্সার। আচ্ছা, এখন এটা সেম একটা টাইপ, তাহলে এটা আমি PW দিয়ে দিলাম, এটা তোমরা নিজেরা করে ফেলবা। তাহলে দেখো এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x + 1 / 5x² - 6, এটার অ্যান্সারটা তোমরা একটু দেখে আমাকে কমেন্টে জানাও। সেম একটা প্রশ্ন, 2x + 1 / 5x² - 6। এরপরে আমাদের টেকনিক 2তে দেখো এখানে কোন টাইপের প্রশ্নগুলো হবে। যেমন লিমিট x টেন্ডস টু 0 √a + bx - √a + dx / যদি x আকারের কোনো তোমার লিমিট দেওয়া থাকে, তাহলে এটার অ্যান্সার তুমি বের করবা b - d / 2√a। b - d / 2√a এই ফরম্যাটে থাকলে এটা ডিরেক্ট অ্যান্সার b - d / 2√a। অর্থাৎ b বলতে এই যে প্রথমে যে এক্সটা আছে তার সহগ, আর এখানে d হচ্ছে এই যে দেখো দ্বিতীয় টার্মে যে এক্স এর সহগটা আছে সেটা সূত্রের মাইনাস বসাই দিবা, তারপরে b - d / 2a। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তোমার তখন অ্যান্সার হবে b + d / 2a। b + d / কত? 2a। তাহলে মনে রাখবা লিমিট x টেন্ডস টু 0 √a + bx - √a + dx / x আকারের ফাংশনগুলোকে তুমি এইভাবে সহজ অ্যান্সার বের করতে পারবা। b - d / 2√a, a হচ্ছে এখানে রুটের সাথে যেটা আছে a + bx, তাহলে এখানে তোমাকে a এর জায়গায় 1 দিয়ে দিতে পারে, a এর জায়গায় 2 দিয়ে দিতে পারে, a এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দিতে পারে। আর যদি এখানে মাইনাস হয় তাহলে অ্যান্সার হবে b + d / এই প্যাটার্নের একটা ম্যাথ। এটা তোমার এটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লিমিট x টেন্ডস টু 0 √1 + x - √1 - x / x। তাহলে বলো এটার অ্যান্সার আমরা কি পাবো? যেহেতু এখানে আমাদের অ্যান্সার ছিল কত, মাইনাস থাকলে b + d / 2√a, তাহলে b + d / 2√a, এখানে b হচ্ছে এটা আর d হচ্ছে এটা, তারপরে /2√a, a হচ্ছে তোমার এই যে এটা এখান থেকে বের করবো। তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 1, এটা √1 হবে। তাহলে এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ হচ্ছে কত? এখানে 1। যদি আমি মাইনাসের হিসাবটা করে ফেলছি তাহলে 1 + 1 / 2√1, তাহলে থাকবে হচ্ছে 2 / 2, এটার অ্যান্সার হবে 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে তুমি এই যে দুইটা টাইপের প্রশ্ন এইরকম যদি তোমার পরীক্ষা থাকে সরাসরি তুমি এখান থেকে অ্যান্সার বের করবে, একদম সহজ হিসাব। যদি প্লাসের চিহ্ন থাকে b - d / 2√a, আর যদি এখানে মাইনাস থাকে b + d / 2√a। আচ্ছা,
এরপরে প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার 3 প্লাস এক্স মাইনাস রুট ওভার 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এটার অ্যান্সার কত হবে? এখানে যেহেতু মাইনাস আছে তাহলে তুমি কি লিখতে পারবা 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট এ। তাহলে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 3। এ এর ভ্যালু যদি 3 হয় তাহলে 2 ডিভাইডেড বাই 2 রুট 3, তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে 1 বাই রুট 3। 1 বাই রুট 3 হচ্ছে এটার অ্যান্সার, 1 বাই রুট 3। ওকে, এরপরে দেখো টেকনিক 3। টেকনিক 3তে আমরা কি শিখব? টেকনিক 3তে কি দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n আকারের যদি তোমার দেয়া থাকে সরাসরি এটার অ্যান্সার হবে কত? মাইনাস বি। এটার অ্যান্সার হবে মাইনাস বি। দুইবার পড়ে নাও, সুন্দর করে দুইবার পড়ে নাও, যাতে আমরা ম্যাথগুলো একবারে করে ফেলতে পারি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n থাকলে এটার অ্যান্সার হবে ডিরেক্ট মাইনাস বি। ঠিক আছে? আচ্ছা দেখো একটা এক্সাম্পল দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এখানে a এর ভ্যালু হচ্ছে কত? 3। তারপরে দেখো b টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে b এর ভ্যালু হচ্ছে কত? 7। তাহলে নিচে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n হলে এটার অ্যান্সার কত হবে? সো এখন বলো এটার অ্যান্সার কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 7 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n। বলো তো এটার অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার আমরা বলতে পারবো না। এখানে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে মাইনাস 7। আমাদের উত্তর ছিল কত? মাইনাস বি। উত্তর কত ছিল? মাইনাস বি না? এই যে মাইনাস বি, যেহেতু এখানে অ্যান্সার হবে তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস 7। তোমাকে অন্য কিছু করার দরকার নাই, সরাসরি এই টাইপের থাকলে ডিরেক্ট তুমি অ্যান্সার বের করে ফেলবা। তোমার উত্তর বের করতে হচ্ছে, তাই না? এখন বলো এই প্রশ্নটা যেটা রাজশাহী বোর্ডে 2022 সালে আসছিল, এই প্রশ্নটার উত্তর কত হবে? এই প্রশ্নটার অ্যান্সার, এটার অ্যান্সার বের করে আমাকে একটু কমেন্টে জানাও তো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে 3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n হলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার কোনটা হবে? একটু কমেন্টে দ্রুত জানাও, তাহলে বুঝতে পারবো তোমরা ম্যাথগুলো বুঝতেছো। ঠিক আছে? ক এটা কোনটার অ্যান্সার বলছো আমাকে একটু মেনশন করে দিতে হবে। 10-এর ক, 10-এর ক এইভাবে দাও, নাহলে আমি বুঝতে পারবো না। রাকিবুল আহসান ক বলছে, তারপর হচ্ছে ধ্রুব বলছে গ, রাজাকে খুব অ্যাক্টিভ দেখাচ্ছে, খুবই ভালো ছেলে, রাজা ঘ বলছে। সামি আছে, ফাহিম মোনায়েম সামি গ বলছে। রাহুল রাহুল গ খ বলছে। কোনটার ক বলছো তোমরা একটু বুঝে শুনে বলবা। এখানে দেখো এই যে এই প্যাটার্নের যদি থাকে তাহলে এটার অ্যান্সার মাইনাস বি হবে। এই যে এখানে মাইনাস বি মানে অ্যান্সার মাইনাস বি, সেটা মনে রাখো না। তাহলে এটার অ্যান্সার কি হবে? বলো এটার অ্যান্সার কি হবে? তো বলেই তো দিলাম আমি, সাকিব রাকিব, আচ্ছা সরি শেখ রাকিব বলছে 10-এর গ। 10-এর গ, হ্যাঁ। অনেকে শুদ্ধ উত্তর দিচ্ছ, যারা হুট করে এখন এসে অ্যান্সার দিচ্ছ তাদেরটা ভুল হচ্ছে, তাদের এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে -5। যারা শুদ্ধ উত্তর দিচ্ছ তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো। ঠিক আছে? আচ্ছা এখন আমরা শর্টকাট টেকনিক 4 নাম্বারে চলে যাব। 4 নাম্বারে চলে যাব। একটু দেখো, এগুলো দেখে দেখে তুমি অ্যান্সার বলে দিতে পারবা, দেখে দেখে অ্যান্সার বলে দিবা। কোনো ক্যালকুলেটর লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি শুধুমাত্র প্রশ্নটা হাতে পাবা, উত্তর দাগাই ফেলবা। প্রশ্নটা পাবা, উত্তর দাগাই ফেলবা। এটা হচ্ছে ম্যাজিক। যেমন 1 নাম্বার দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 আকারে থাকলে উপরে সাইন এক্স ডিভাইডেড বাই বি এক্স হলে এই যে ধ্রুবপদের অনুপাতটা হচ্ছে তোমার অ্যান্সার, এ ডিভাইডেড বাই বি। সেম লিমিট হিসাবে যদি 0 থাকে, সাইন এক্স ডিভাইডেড বাই বি এক্স থাকলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ এ ডিভাইডেড বাই বি। এবার দুটোটাই যদি সাইন থাকে সেম অ্যান্সার হবে এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ এক্স এর সহগের অনুপাত। যদি টেন আর সাইন থাকে, উপরে টেন থাকে, সেম অ্যান্সার হবে এ ডিভাইডেড বাই বি। বুঝতে পারছো? দেখে দেখে উত্তর করে দিবা, যে দেখে দেখে এটা করতে আমার তো মনে হচ্ছে না তোমার 1 সেকেন্ডও সময় লাগবে। তুমি দেখবা প্রশ্ন উত্তরটা তুমি ওই মেরে দেখাই দিবা। তাহলে লিমিট হিসাবে যদি 0 থাকে, সাইন এক্স ডিভাইডেড বাই বি এক্স থাকা মানে এ বাই বি, অর্থাৎ এক্স এর সহগ যে দুইটা থাকবে, যদি এটাকে আমি সহগ বলতেছি কিন্তু এগুলো হচ্ছে সাইনের অনুপাত, মানে কোণের ভ্যালু। এক্স ডিভাইডেড বাই বি এক্স এখানে এ বাই বি হবে, সাইন এক্স ডিভাইডেড বাই বি এক্স থাকলে তখনও এ বাই বি হবে, টেন আর সাইন থাকলে তখনও তাদের এক্স এর সাথে যে অনুপাতগুলো থাকবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে,
বুঝতে পারছো আশা করছি। এবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখো তো, গত বছর এটা আসছিল রাজশাহী বোর্ড 2025 সালে। এটা আসছে কি, এখানে বলা হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x ডিভাইডেড বাই টেন 3x। তাহলে মনে পড়ে এই যে এটাই আনসার, সাইন আর 10 থাকলে এ বাই বি। তাহলে এখানেও সাইন আর 10 আছে, লিমিট হিসেবে 0 আছে। এই যে 2 ডিভাইডেড বাই 3 হচ্ছে এটার আনসার। কই, এই যে 2 ডিভাইডেড বাই 3 হচ্ছে এটার আনসার। বেশি সময় লাগতেছে না। এরপরে 12 নম্বর প্রশ্নটা, এটাও ময়মনসিংহ বোর্ড। দেখো প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2023 সাল, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 2x, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 2x। দেখো দুটোটা সাইন থাকতে পারে, বললাম না, দুটোটা সাইন থাকতে পারে। সাইনের সাথে যে কোনো একটা সংখ্যা আকারে থাকতে পারে, সাইন এবং টেন থাকতে পারে, টেন এবং সাইন থাকতে পারে, অনুপাতগুলো অ্যান্সার। তাহলে এখানে দেখো, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সার কি বলো, 1 ডিভাইডেড বাই 2। এখানে 1, এখানে 2, 1 ডিভাইডেড বাই 2 কই, এটা উত্তর। ঠিক আছে, এটা বলো। এটা দিনাজপুর বোর্ড, দেখছো দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। তোমার যদি এটা তোমাদের 26 সালে চলে আসে, 27 সালে চলে আসে, আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই তো। ঠিক আছে, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বি এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে কোনো কিছু নাই, মানে সহগ হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার হবে বি ডিভাইডেড বাই 1। এখানে তো বি ডিভাইডেড বাই 1 লেখার দরকার নাই, এটার অ্যান্সার হবে বি। এই যে অ্যান্সার হবে বি। ওকে, এবার এই যে দেখো এই প্রশ্নটার অ্যান্সারটা আমাকে বলো তো। এটা একটু আমাকে কমেন্টে কমেন্টে দাও, এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডের কেউ থাকলে তুমি মেনশন করে দিয়ে দিতে পারবা। দিনাজপুর বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে 25 সালে, সেইটা পারছে কিনা, একবারে পারছে কিনা, নাকি এটাকে অন্য নিয়মে করছে সে। এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু তুমি 0/0 আকারের হলে লঘু-পিতাল নিয়ম দিয়ে কিন্তু করতে পারবা। আমি সেটা বলতেছি না, আমি আরো সহজে পড়াই দিচ্ছি তোমাদের। লঘু-পিতাল নিয়ম মানে উপর অন্তরীকরণ নিচ অন্তরীকরণ, তাহলে লিমিট বসাই দিতে পারবা। কেমন, বলো এটার আনসারটা বলো। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 4x ডিভাইডেড বাই 10 7x হলে এটার উত্তর কি হবে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এটার আনসার হবে কত, এই যে এখানে 4 ডিভাইডেড বাই 7, 4 ডিভাইডেড বাই 7 হচ্ছে এটার আনসার। থ্যাংক ইউ তোমরা যারা শুদ্ধ উত্তর দিচ্ছ। ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বুঝছো? এখন বলো, এটা আর আমি করাবো না, এটা তোমাদের পিডাব্লিউ। এটার আনসার কি তোমরা অলরেডি বুঝতে পারছো, এটার আনসার কি হবে। তারপরে হচ্ছে আমাদের টেকনিক 5, দেখবা টেকনিক 5 নাম্বারে আমরা কি শিখবো। এই যে টেকনিকটাতে কি শিখবো, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই বিএক্স। tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই কত, বিএক্স। আচ্ছা, তোমাদের আমি শুরুর দিকে একটা সূত্রের কথা বলছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে যদি tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স থাকে, অথবা লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে এক্স ডিভাইডেড বাই tan ইনভার্স এক্স থাকে, তখন এটার অ্যান্সার কিন্তু 1। এটার অ্যান্সার কি 1। আচ্ছা, তুমি বলো তো, এই যে এই জায়গায় যদি একটা এ থাকতো, এই জায়গায় যদি বি থাকতো, তাহলে অ্যান্সার এ বাই বি হইতো না? এটাকে এ থাকলে এখানে বি থাকলে এ বাই বি হইতো না? হইতো কিনা? তাহলে এবার এটা একটু খেয়াল করো, এক্স টেন্স টু জিরো লিমিট এক্স ডিভাইডেড বাই বি এক্স থাকলে এটার অ্যান্সারও এ বাই বি। এটার অ্যান্সার কত, এ বাই বি। অর্থাৎ তুমি এভাবে যদি পাও, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে tan ইনভার্স 5x আছে, নিচে হচ্ছে 2x আছে, তাহলে বলো এটার অ্যান্সার কি হবে, 5 ডিভাইডেড বাই 2। 5 ডিভাইডেড বাই কত, 2। আর সরাসরি এগুলো তোমার এমসিকিউতে আসে, সরাসরি দাগিয়ে দিবা। ওকে, এবার দেখো সিলেট বোর্ডের 21 সালের প্রশ্নটা। এখানে বলা হচ্ছে কি, লিমিট এক্স টেন্স টু জিরো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 3x, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 3x। কষ্ট করতে হবে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, 2 ডিভাইডেড বাই 3। বুঝতে পারছো, 2 ডিভাইডেড বাই 3। এরপরে এটা দেখো সিলেট বোর্ড 21 সালের প্রশ্নটা, লিমিট এক্স টেন্স টু জিরো tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3x। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা তুমি একটু ভেঙে ভেঙে করবা। যেমন এখানে x এর সহগ হচ্ছে কত, 1/2, নিচে এখানে x এর সহগ হচ্ছে কত, 3। তাহলে তোমার অ্যান্সার কত হবে, 1 ডিভাইডেড বাই 6। অনেকে এটা 1/2 দেখাই দিতে চাইবে, 3 দেখাই দিতে চাইবে, এটার শুদ্ধ উত্তর কিন্তু 1/6। বুঝতে পারছো তো? সেই জন্য এটা সিলেট বোর্ডের 21 সালে আসছিল প্রশ্ন এটা। ওকে, এবার এটা দেখো, এই প্রশ্নটার উত্তর বলো তো আমাকে, এটার উত্তর বলো, এটার উত্তর বলো, এটার উত্তর কি হবে। লিমিট এক্স টেন্স টু জিরো tan ইনভার্স 4x ডিভাইডেড বাই এক্স, এটার অ্যান্সার কি 0 হবে, নাকি 1/4 হবে, নাকি 1 হবে, নাকি 4 হবে? দেখি বলো তো, এটার অ্যান্সারটা বলো আমাকে। 18 নম্বর প্রশ্নটার উত্তর, 18 নম্বর প্রশ্নের উত্তর বলো। অনেকে এখনো 16 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ,
18 নম্বর প্রশ্নের উত্তর বলো। সাউন্দর, সাউন্দর বলছে 1/4, আচ্ছা 4 বলছে। ওকে, সায়েম বলছে 4, সাউন্দর গ বলছে, গ মানে 1। হাবিবা ইসলাম ঘ বলছো 4। সুমাইয়া রহমান মরজান 17 নম্বরের প্রশ্ন বলছো খ। আচ্ছা, তারপর হচ্ছে সামি 17-এর ক বলছো, শান্তি বিশ্বাস 18-এর ঘ বলছো, ধ্রুব ঘ বলছো। তোমরা আমাকে 18 নম্বরের অ্যান্সারটা বলো। 18 নম্বর রাজা বলছে ক 0। কেমনে কি? শেখ রাকিব বলছে 18-এর ঘ, মোহনা পাল বলছে 18-এর গ। এরে তোমাদের এত ব্যতিক্রম অ্যান্সার পাচ্ছি কেন? তোমরা কি এটা বুঝো নাই? তোমাদের কি বলছি আমি? তোমাদের কি বলছি বলো? তোমাদের বলছি কি লিমিট এক্স টেন্স টু 0, টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই বি এক্স থাকলে এখানে যে এক্স থাকবে তার সহগ, আর এখানে যে এক্স থাকবে তার সহগের অনুপাত। একদম শর্টকাট, তার সহগের অনুপাত। যেমন এখানে 5x/2x আছে, বাকি সব মিল আর কি, তাহলে 5/2 এটার আনসার। যেমন এটা হয়েছে কি 2/3 আনসার। এটা হইলো কি, এখানে এক্স এর সহগ হচ্ছে 1/2, এখানে এক্স এর সহগ হচ্ছে 3, তাহলে 1/6। তারপর এটা এটা কি হবে তাহলে? তোমরা ভুল দিচ্ছ। ক কেন বললা তুমি বলো তো? এখানে এক্স এর সহগ হচ্ছে কত, লবে 4, নিচে তো কিছু নাই মানে 1, তাহলে এটাই তো আনসার 4, তাই না? এটার আনসার হবে কত, 4। ওকে, এটা তোমাদের পিডাব্লিউ। এটা অ্যান্সারটা তোমরা কমেন্টে বলো। এটার আনসার কি হবে? লিমিট থিটা টেন্স টু 0, এখানে কিন্তু থিটা আছে, tan ইনভার্স θ/2 ডিভাইডেড বাই থিটা, tan ইনভার্স θ/2 ডিভাইডেড বাই থিটা। যশোর বোর্ডের 21 সালে আসা প্রশ্ন এটা, যশোর বোর্ডের 21 সালে আসছিল। ঠিক আছে, পারবে? এটা দাগাই নাও। এরপরে আরেকটা টাইপের প্রশ্ন আছে, এখানে অনেকে এটা ভুল করে। এখানে যে এক্সের উপরে যে ফুটাটা আছে, অনেকে মনে করে এটা মনে হয় এমনি নর্মাল একটা প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, তুমি এটা ভুল করতে পারবে না। ত্রিকোণমিতিক অনুপাতের কোণের ভ্যালু যদি এক্স থাকে, তার উপর যদি এরকম থাকে, এটা কিন্তু ডিগ্রি, এটা নট ফুটা, এটা প্রিন্টিং মিস্টেক নয়। তাহলে এখানে আছে কি লিমিট, সরি এটা একটু বলেছে, এটা এক্স টেন্স টু হবে, এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, ডিগ্রি থাকলে আমরা ইন্টারমিডিয়েটের যে হায়ার ম্যাথ পড়তেছি, আমাদের সব সময় রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে যেহেতু এক্স ডিগ্রি আছে, তাহলে আমরা কি জানি 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই ডিভাইড বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি ভ্যালু কত আসবে? পাই এক্স ডিভাইডেড বাই 180 রেডিয়ান হবে। ঠিক আছে, এখানে তুমি সেম সেম করে ফেলো, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে উপরে আমরা এটাকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে এক্স ডিগ্রিকে লিখতে পারবা পাই এক্স ডিভাইডেড বাই 180, যেহেতু লবের মধ্যে পাই এক্স বাই 180 আছে, আমরা হরের মধ্যেও পাই এক্স বাই 180 নিয়ে আসবো, পাই এক্স বাই 180 নিয়ে আসবো। এই যে হরের মধ্যে ছিল এক্স, তুমি এক্সট্রা করে পাই বাই 180 নিয়ে আসছো, মানে এখানে পাই ডিভাইডেড বাই 180 গুণ করে দিতে হবে। তাহলে সূত্রটা কি বলো তো? লিমিট এক্স টেন্স টু 0, উপরে যদি সাইন এক্স থাকে, নিচে এক্স থাকে, অথবা লিমিট এক্স টেন্স টু 0, উপরে যদি এক্স থাকে, নিচে যদি সাইন এক্স থাকে। এটার অ্যান্সার কিন্তু 1, তাই না? এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে তাহলে এই পুরাটার ভ্যালু কত বসা যাবে? এটার ভ্যালু 1 বসানো যাবে, ইন্টু পাই ডিভাইডেড বাই 180। তাহলে এটার অ্যান্সার বলো কি হবে? পাই ডিভাইডেড বাই 180। এই যে পাই ডিভাইডেড বাই 180। এবার তোমাদের একটা আমি ট্রিক শিখিয়ে দিই। উপরে যদি সাইন এক্স ডিগ্রি থাকে, অ্যান্সার হবে পাই বাই 180। নিচে যদি সাইন এক্স ডিগ্রি থাকে, অ্যান্সার হবে 180 বাই পাই। কি বলছি বলো? লিমিট এক্স টেন্স টু 0, উপরে যদি সাইন এক্স ডিগ্রি থাকে, নিচে এক্স থাকে, অ্যান্সার কত হবে? পাই বাই 180। এটা যদি উল্টা করে থাকে, লবের মধ্যে এক্স আছে, হরের মধ্যে সাইন এক্স ডিগ্রি আছে, অ্যান্সার কি হবে? এটা উল্টা হবে, 180 ডিভাইডেড বাই পাই। বুঝতে পারছো? ওকে, এটা বলো তাহলে। আবার এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডের 25 সালে আসছে, গত বছর আসছে। তাহলে এখানেও একটু একটু করে এটা মিস্টেক হয়েছে। এটা তিটা হবে না, এটা হবে এক্স। এটা তিটা হইলে তোমার এখানে তিটা দেওয়া উচিত ছিল। আচ্ছা বলো, লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, বলো এক্স ডিভাইডেড বাই কত আছে? সাইন এক্স ডিগ্রি আছে। এই যে তোমাকে কি বললাম, এটা কেন যদি উপরে সাইন এক্স ডিগ্রি বা এক্স থাকে, তাহলে অ্যান্সার কত হবে? পাই বাই 180। তারপরে কি বলছি? নিচে যদি সাইন এক্স ডিগ্রি দেওয়া থাকে, তাহলে অ্যান্সার কি হবে? এটা ডিরেক্ট অ্যান্সার বলো, তুমি ভেঙে ভেঙে করে দেখতে পারো। এটার অ্যান্সার হবে 180 ডিভাইডেড বাই পাই। 180 ডিভাইডেড বাই পাই কত? এই যে ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ওকে। আমরা
6 নাম্বার টেকনিকটা শিখে নিবে এখন। এটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার আছে, 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার আছে। তাহলে এটার অ্যান্সার হবে এই যে এখানে যেটা এক্স এর সহগ আছে তার বর্গ, নিচে যেটা এক্স স্কোয়ারের সহগ আছে তার সাথে দ্বিগুণ। তাহলে অ্যান্সার কত? এ স্কোয়ার ডিভাইডেড বাই 2b, এ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2b। লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার যদি থাকে, অ্যান্সার কি হবে? এ স্কোয়ার ডিভাইডেড বাই 2b, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2b। ধরো এখানে একটা ম্যাথ দিলাম, এক্স টেন্স টু 0, উপরে আছে 1 মাইনাস কস 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার আছে। এরকম একটা অনুশীলনে তোমাদের কিন্তু ম্যাথ আছে, বুঝছো? যারা করছো আর কি তারা জানবা। লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। বলো তো এটা এই টেকনিক অনুসারে করা যাবে না? এই টেকনিক অনুসারে করা যাবে না? অবশ্যই করা যাবে। তাহলে অ্যান্সার কি বলো? এই যে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2b, তাহলে এখানে কি হবে? 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2b, তাহলে 2 ইন্টু কত? 3, কত আসবে? 49 ডিভাইডেড বাই 6। বেশি সময় লাগার কথা। 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0 হলে অ্যান্সার কত বলছি? এ স্কোয়ার ডিভাইডেড বাই 2b, এ স্কোয়ার ডিভাইডেড বাই কত লিখ মনে রাখবা? 2b। এটাকে তুমি লহুপিতাল নিয়ম অনুসারে কি করতে পারবা? করতে পারো, উপর একবার নিচে একবার অন্তরীকরণ করে এটা যদি 0/0 আকার আসে তাহলে তুমি কি করতে পারবে? অ্যান্সার বের করতে পারবা। আর টেকনিক থাকলে তোমার তো একবারে হয়ে যাচ্ছে। ওকে, ঢাকা বোর্ডের 25 সালের প্রশ্নটা দেখো। ঢাকা বোর্ডবাসী যারা আছো তারা দেখো একটু, সবাই দেখো, চট্টগ্রাম বোর্ডের গুলো দেখো, সব বোর্ডের গুলাই দেখো। লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস 4x ডিভাইড বাই 2x স্কোয়ার। তাহলে কি শিখালাম? লিমিট 2b, লিমিট হিসাবে এক্স টেন্স টু 0 থাকবে। তাহলে এটাও সেম, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার। বলো তো এটার অ্যান্সার কি হবে? উপরে কত আছে? 4, তাহলে 4 স্কোয়ার, নিচে 2 ইন্টু বি, এখানে 2 ইন্টু 2, তাই না? 16 ডিভাইডেড বাই 4, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 4। 4 কই? এই যে এটা অ্যান্সার। সহজ না? ওকে, বলো এবার, বলো তোমরা আমাকে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে কমেন্টে জানো, দ্রুত জানো। এটার অ্যান্সার কি হবে আমাকে তাড়াতাড়ি জানো। এটার অ্যান্সার কি হবে? এই প্রশ্নটা কিন্তু দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। নাম্বার মোহনা পাল, খুবই অ্যাক্টিভ, খুবই ভালো একটা মেয়ে। মোহনা পাল বলছে কি 23-এর ক হবে। আচ্ছা 23-এর ক হবে। বাকিদের অ্যান্সার কই? রাকিবকে খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, রাকিব 22-এর। আচ্ছা 23 নাম্বার অ্যান্সার চাচ্ছি, 23 নাম্বার বলো। আর রুম্পা অ্যান্সার বলো, 23 নাম্বার কি হবে? 23 নাম্বার ধ্রুব 23-এর ক বলছো অ্যান্সার। কণিকা দে, কণিকা বলছে 23-এর ক, ধ্রুব বলছে 23-এর ক। আচ্ছা রুদেলা ফাল বলছে 23-এর ক, রাফিদ বলছে 22-এর ক। আচ্ছা আমি 23 নাম্বারের অ্যান্সার চাচ্ছিলাম। বাকিরা কই? বাকিরা অ্যান্সার দিচ্ছ না যে? শেখ রাকিব বলছে 23-এর ক। রাকিব, যদি এই প্রশ্নটা তোমার আগামীবারে পরীক্ষা চলে আসে তাহলে কিরকম ভালো লাগবে বলো? কিরকম ভালো লাগবে? ধ্রুব 23-এর ক। আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে বলো? 23-এর কি ক হবে? এখানে এক্স এর সহ কত? 1, তাহলে 1 স্কোয়ার, নিচে কত? সূত্রের 2, এক্স স্কোয়ারের সহ কত? 1, তাহলে কি আসবে? 1 ডিভাইডেড বাই 2। এই 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে অ্যান্সার। যারা সঠিক উত্তর দিয়েছ তাদের তাদের জন্য কি থাকবে? যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য এতগুলা ভালোবাসা থাকবে, ঠিক আছে? যারা সঠিক উত্তর দিতে পারো নাই তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে? সঠিক উত্তর দিতে পারো না কেন? মনোযোগ দিচ্ছ না, মনোযোগ দিচ্ছ না। এখন আমরা টেকনিক কত করব? 7 নাম্বার। 7 নাম্বার টেকনিকে কি শিখবো দেখো। 7 নাম্বার টেকনিকটা সরাসরি সূত্র কিন্তু এগুলো, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1/x থাকলে এটার অ্যান্সার কিন্তু ই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো এখানে কিন্তু লিমিট হিসাবে 0 থাকবে, পাওয়ারের মধ্যে 1/x থাকবে, তখন এটার অ্যান্সারই হবে। এটা এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1/2x, এখানে যেটা আছে 2x, এখানে সেম জিনিসটা যদি থাকে চোখ বন্ধ করে এটার অ্যান্সারই দেখাই দিব। তারপরে দেখো 2 নাম্বার, লিমিট হিসাবে ইনফিনিটি থাকবে, লিমিট হিসাবে ইনফিনিটি থাকবে। 1 প্লাস 1/x টু দি পাওয়ার x হলে এটার অ্যান্সার ই। যদি x এর সাথে এক্সট্রা করে কোনো ধ্রুবপদ যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে অ্যান্সার হবে ই। এটাও অ্যান্সারই। কক্সবাজার সরকারি কলেজে প্রথম সাময়িক পরীক্ষা এরকম একটা এমসিকিউ আসছিল।
সেটা হলো কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এখানে হচ্ছে 1/x এর পাওয়ার ধরো এক্স প্লাস কত আছে 5 আছে। চোখ বন্ধ করে কি করবো, এটার অ্যান্সার দেখাই দিবা। বেশি কঠিন? বেশি কঠিন না, টেকনিকগুলো শিখে নিবা। লিমিট এক্স টেন্স টু 0, পাওয়ার 1/x থাকবে, অ্যান্সার দেখাই দিবা। এখানে লিমিট হিসাবে ইনফিনিটি থাকবে, 1 প্লাস 1/x টু দি পাওয়ার x থাকবে, এটার অ্যান্সার এটার সাথে যদি কোনো ধ্রুবপদ এক্সট্রা করে যোগ বিয়োগ থাকে তাও অ্যান্সার অ্যান্সার কত বুঝছো? ওকে, এবার দেখো যশোর বোর্ডের 23 সালের প্রশ্ন, আমাদের সিরিয়ালে 28 নম্বর প্রশ্নটা, এটা মানে 24 নম্বর প্রশ্ন। ওকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x প্লাস 5, এখানে কত আছে x প্লাস 5 আছে। তাহলে তুমি চোখ বন্ধ করে এটার অ্যান্সার 1 দেখায় দেখাই দিবা। ঠিক আছে, আমি একটু করে দেখাই, এটা একটু ডিটেলস করে দিব তোমাদের। ঠিক আছে, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই যে দুইটা যোগাকার আছে না, পাওয়ার যোগ থাকে কখন, যদি আমরা গুণাকারে লিখি। তাহলে 1 প্লাস 1/x এর পাওয়ার তুমি x লিখতে পারো, ইন্টু 1 প্লাস 1/x এর পাওয়ার তুমি কি লিখতে পারবা, 5 লিখতে পারবা। ঠিক আছে, উভয় পাশে তুমি লিমিটটা দিয়ে দাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এটাতেও লিমিট দিলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার কত 5। ঠিক আছে, এই যে বলো এটার পুরাটার অ্যান্সার কত, এইটার পুরাটার অ্যান্সার তো তাই না, ইনটু এখানে লিমিটটা x এর জায়গায় বসাও, তাহলে 1 প্লাস 1/ইনফিনিটি টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার 0। আমরা 1/ইনফিনিটির ভ্যালু কত ধরে নিই, 1/ইনফিনিটির ভ্যালু কিন্তু 0 ধরে নিই, এটা কিন্তু প্রকৃত মান 0 নয়, 1/ইনফিনিটির মান কিন্তু 0 নয়। তুমি সংখ্যা রেখায় যদি মান 1 2 3 করে করে অসীম পর্যন্ত যাও, তখন মানটা একেবারে শূন্যের কাছাকাছি চলে আসবে। সেই জন্য আমরা এটা সম্ভাব্য একটা মান, মনে করো এটার ভ্যালু আছে 0.0000000000, আরো 0, তারপরে 0, আরো 0 0, এটা ওইভাবে আসছে। সেই জন্য এটার মান আমরা কি ধরে নিই, যে 0 ধরে নিই। তাহলে মনে রাখবো 1 অসীম মানে হচ্ছে 0, তাহলে এটার মান যদি তুমি 0 বসিয়ে দাও, ইন্টু 1 প্লাস 0, তাহলে এটার অ্যান্সার কি হবে, হবে। ম্যাথে যদি আসে তুমি এভাবে একটু করে নিবা, আর এমসিকিউতে আসলে করার কিচ্ছু দরকার নাই, সরাসরি দেখাই দিবা, সরাসরি কত দেখাই দিবা। বলো এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, এটা আমি তো করে দিছি, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে বলো, এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সারটা বলো। এটার অ্যান্সার কি 0 হবে, নাকি 1 হবে, নাকি হবে, নাকি স্কয়ার হবে? 25-এর গ, রোতালাফাল 25-এর গ, জারিফ 25-এর গ, জারিফকে খুবই অ্যাক্টিভ দেখতেছি আমি। থামান্না আলম 25-এর গ, আয়েশা হক 25-এর গ, ফাহিম বলছে 25-এর গ, রাকিব বলছে 3 হবে। 3 হবে বলতে এখানে 3 কোথায় পাইছো রাকিব? ধ্রুব বলছে 25-এর গ, জারিফ বলছে 25-এর গ। হ্যাঁ, এটার সঠিক উত্তর হবে কত, গ নাম্বার, অর্থাৎ আচ্ছা, এটাও বলো, এটাও সেম, এটাও সেম। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 1/x প্লাস 3, ডিরেক্ট এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, এবার আমাদের টেকনিক কত, 8 নাম্বার টেকনিকটা আমরা একটু দেখে নিব। এখানে বলা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন এ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স থাকলে এটার অ্যান্সার হবে ডিরেক্টলি এ। তোমরা অনুশীলনীতে এরকম ম্যাথ কিন্তু অনেক প্র্যাকটিস করছো। লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স, অথবা এখানে এক্স থাকতে পারে, এখানে এক্স থাকতে পারে, সাইন এ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স হলে এখানে অ্যান্সার হবে ধরো তোমার এইভাবে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে এক্স আছে, সাইন এখানে মনে করো বি ডিভাইডেড বাই এক্স আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত, ডিরেক্ট বি। ডিরেক্ট বি, যারা ক্লাসগুলো দেখতেছো মনোযোগ দিয়ে, পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সাথে সাথে তাহলে স্যারের কথাগুলো মনে পড়বে, দেখে মাত্র উত্তর দেখা দিতে পারবা। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন এ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স আকারে থাকলে তোমার অ্যান্সার দেখাবে। এখানে দেখো এই যে এখানে লবের অংশ যেটা আছে সেটাই হচ্ছে তোমার উত্তর। ওকে, এবার এটা দেখো লিমিট এক্স টেন্স টু 0 এক্স, এখানে আছে সাইন 2 ডিভাইডেড বাই এক্স, তাহলে বলো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে কত 2। এই প্রশ্নটা দেখো, এটাও তোমাদের অনুশীলনীতে আছে। তারপর হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স, এখানে 5 টু দি পাওয়ার এক্স আছে, সাইন এম ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এই যে এম ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার এম হবে আর কি, এটার অ্যান্সার কত হবে, এম হবে। সহজ না? এরপরে তুমি দেখো, তাহলে আমাদের এরপরে হচ্ছে শর্টকাট টেকনিক 9 নাম্বার, আমরা 9 নাম্বারটা দেখবো এখন। 9 নাম্বারে কি আছে, 9 নাম্বারে কি আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স
-1 ডিভাইডেড বাই এক্স যদি হয় এটার অ্যান্সার হবে ডিরেক্টলি কত 1। যেমন লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 হলে ই টু দি পাওয়ার ধরো এখানে 5x আছে, -1 আছে, নিচেও 5x আছে, তাহলে এটার উত্তর কত দেখাই দিবা? এটার উত্তর 1 দেখাই দিবা। এটা বিস্তার করে করা যায়। ই টু দি পাওয়ার এক্স এর একটা বিস্তার আছে, ই টু দি পাওয়ার এক্স এর যে বিস্তার অর্থাৎ ম্যাকলরিনের ধারায় বিস্তার 1 প্লাস এক্স প্লাস এটা হবে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম পর্যন্ত। এই যে এটা দিয়েও তুমি করতে পারো, অথবা আমার যেটা এমসিকিউ, আমার এত ঝামেলা ঝাড়ানোর দরকার নাই, সরাসরি এটার অ্যান্সার 1 দেখাই দিবা। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স থাকলে এটার অ্যান্সার 1। এবার আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি। বরিশাল বোর্ডের 2022 সালের প্রশ্নটা একটু দেখো। এখানে আসছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই কত? ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x থাকলে এটার অ্যান্সার কি হবে? এই যে দেখো সেম আগের প্যাটার্নে চলে আসছে না? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হলে 1 যদি হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x থাকলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার 1 হবে। ঠিক আছে, এরপরে তোমার এটা দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস এক্স, তাহলে এখানে সাইন এক্স আছে, তোমার সেম সাইন এক্স দ্বারা কি আছে? ভাগ আছে, লিমিট হিসাবে 0 আছে, এখানে -1 আছে, যার কারণে এটার অ্যান্সার কত হবে? 1 হবে। ঠিক আছে, এরপরে দেখো লগারিদম ফাংশন বা নেপিয়ারের লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক, এটা তোমার সিকিউতে খুব বেশি দরকার হয়। যেমন তোমাকে যদি এইভাবে কতগুলো ফাংশন দেই, ধরো এ টু দি পাওয়ার বি আকারের ফাংশন, এ টু দি পাওয়ার বি আকারের ফাংশন বলতে কি রকম? ধরো তোমাকে বলছে কি এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কত, সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স এর অন্তরজ কত, তোমাকে দিয়ে দিল কি এক্স টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স এর অন্তরজ, তোমাকে দিয়ে দিল কি এক্স টু দি পাওয়ার কত দিতে পারে, ধরো লন এক্স এর অন্তরজ দিয়ে দিল, দিবে। আরো কি কি হইতে পারে, ধরো এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স দিতে পারে, সাইন ইনভার্স এক্স। এই যে এই প্যাটার্নের যদি কোনো তোমাকে রাশি দিয়ে দেয়, যেমন এখানে এ আর বি আকারের ফাংশনের মধ্যে এ এবং বি দুইটাই যদি এক্স এর ফাংশন হয়, যেমন এটা সাইন এক্স ডিভাইড পাওয়ার কজ এক্স, এটা এক্স টেন ইনভার্স এক্স পাওয়ার, এটা এক্স পাওয়ার হচ্ছে লন এক্স, এটা এক্স এটার পাওয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স। অর্থাৎ এ বৃত্তি আর ঘাতে যদি দুইটাই এক্স এর ফাংশন হয়, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে তুমি সরাসরি এই শর্টকাট দিয়ে ম্যাথগুলো বের করে ফেলবা। তাহলে শর্টকাটটা কি? এ টু দি পাওয়ার বি আকারের ফাংশন হলে এ টু দি পাওয়ার বি, এখানে দেখো বি দিয়ে শেষ বি দিয়ে শুরু, বি ডিভাইডেড বাই ডিডি এক্স অফ এ প্লাস লন এ ডিডি এক্স অফ বি। তাহলে একটু মুখস্থ রাখলে তুমি একবারে এটা করে ফেলতে পারবা। এ টু দি পাওয়ার বি, তাহলে কি হবে? এটার অন্তরজ হবে এ টু দি পাওয়ার বি ইন্টু বি ডিভাইডেড বাই এ ডিডি এক্স অফ এ, অর্থাৎ প্রথম ফাংশনের অন্তরজ এটা বৃত্তিতে আছে, প্লাস লন এ ডিডি এক্স অফ বি। তাহলে এগুলো আমরা কখন করব? সবগুলোকে কিন্তু করা যাবে না, সবগুলোকে করা যাবে না। যেমন তোমাকে দিয়ে দিল কি 10 টু দি পাওয়ার এক্স, স্যারে শিখাইছে এ টু দি পাওয়ার বি আকারের ফাংশন, কেন বলছে আমি সবগুলোতে করে দিব না? স্যার এখানে একটা শর্ত বলছে, সেটা কি? বৃত্তি আর ঘাত উভয়টাই যদি এক্স এর ফাংশন হয় তখন কিন্তু তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। এখানে বৃত্তিতে আছে 10, এখানে পাওয়ার আছে এক্স, তাহলে পাওয়ারটা এক্স এর ফাংশন কিন্তু 10 তো নয়, তাহলে এটাকে করা যাবে না। যেমন ই টু দি পাওয়ার, আমি মাঝখানে ই টু দি পাওয়ার লিখতে চাইছিলাম, ই টু দি পাওয়ারের আকারে থাকলে সেটাকে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজের সূত্র দিয়ে তোমাকে করতে হবে। আর এই ধরনের থাকলে তোমাকে এ টু দি পাওয়ার এক্স আকারের যে অন্তরজের সূত্র আছে সেটা দিয়ে করতে হবে। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিস করে নিই। ধরো তোমাকে বলছে কি এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরজ বের করো, তাহলে তুমি কি করবা? ডিরেক্ট করে দাও, ডিরেক্ট করে দাও ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে দেখো এ আর বি দুটোটাই তো এক্স, তাহলে এখানে বসিয়ে দাও এক্স টু দি পাওয়ার এক্স বসে যাবে, তাই না? বি বাই এ অর্থাৎ এক্স ডিভাইডেড বাই এক্স ডিডি এক্স অফ, এখানে এক্স বলতে এই এ বলতে কোনটা বৃত্তির এক্স আর বি বলতে কোনটা লবের এক্স। যদি দুটোটা এক্স হয়ে যাচ্ছে তোমাদের একটু কনফিউজ হইতে পারে, তাহলে একটু বুঝে নিবা। এ টু দি পাওয়ার বি আকারে লিখতেছি আমি ডিডি এক্স অফ এ বলতে এক্স প্লাস লন এ বলতে কত এখানে এক্স ডিডি এক্স অফ বি, বিও তো এক্স, সবগুলা এক্স, এক্স এক্স হয়ে যাচ্ছে জীবনটা। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এক্স, এক্স এক্স চলে যাবে, এক্স এর অন্তরজ হচ্ছে 1 প্লাস এখানে লন এক্স থাকবে, বলো এক্স এক্স এর সাপেক্ষে করলে কত? 1। তাহলে ফাইনালি রেজাল্ট কি আসতেছে? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস
লন এক্স, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তোমরা অনুশীলনীতে কিন্তু এই ম্যাথটা প্র্যাকটিস করছো। এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরস, এটা সৃজনশীলের কতে আসে, ডিরেক্টলি এমসিকিউতে আসে। তুমি এমসিকিউতে আসলে এত বড় করে কেন করবা? তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। এ টু দি পাওয়ার বি আকারের ফাংশনের ক্ষেত্রে তোমার হবে এ টু দি পাওয়ার বি ইন্টু বি বাই এ ডিডি এক্স অফ এ প্লাস লন এ ডিডি এক্স অফ বি। ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? বুঝছো সবাই? ওকে, এবার আমরা 31 নাম্বার এমসিকিউতে চলে যাব। বলা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স হলে ওয়াই ওয়ান নিচের কোনটি? আচ্ছা, আমাদের এই প্রশ্নটা আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে। ওয়াইকে যখন এক্স এর সাপেক্ষে একবার আমরা অন্তরীকরণ করব বা ওয়াই এর অন্তরাজ বের করবো, ওয়াই যেহেতু অধীন চলক, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? ডিওয়াই ডিএক্স লিখতে পারি, অথবা এটাকে ওয়াই ওয়ান লিখতে পারি, অথবা এটাকে ডিওয়াই লিখতে পারি, তাই না? এই যে দেখো, যেটা ওয়াই ওয়ান চলে আসছে, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানকে যদি তুমি আবার লিখো, তুমি লিখতে পারবা ডি টু ওয়াই ডিএক্স টু, তুমি এটাকে লিখতে পারবা ওয়াই টু, তুমি এটাকে লিখতে পারবা ডি টু ওয়াই। তাহলে এটা কয়বার অন্তরীকরণ? দুইবার। তো আমাদের বলছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স হলে ওয়াই ওয়ান নির্ণয় করো। তাহলে ওয়াই ওয়ান নির্ণয় করা মানে কি? ওয়াই ওয়ান নির্ণয় করা মানে ডিওয়াই ডিএক্স বের করা, অর্থাৎ এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, তাই তো? এবার বলো, এখান থেকে ওয়াই সমান কি লেখা যাবে? রুট এক্স লেখা যাবে, যাবে না? তাহলে একবার যদি তুমি অন্তরীকরণ করো, রুট এক্স এর অন্তরীকরণ কত? 1/2 রুট এক্স। এটা তো ডিরেক্ট সূত্র মুখস্থ আছে। 1/2 কত? রুট এক্স। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে একবার অন্তরীকরণ করতে বলছে, একবার করছি। রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। ঠিক আছে? এরপরে এটা দেখো, এই সূত্রটা এই যে তোমাদের অবশ্যই শিখে রাখতে হবে, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ কত? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাকে একবার অন্তরীকরণ করো, করলে পাওয়ারটা সহজে চলে আসবে, এক্স এর পাওয়ার এক কমে যাবে, এন মাইনাস ওয়ান, তাহলে -9 - 1 হয়ে যাবে। কত আসবে? -9 এক্স ইনভার্স 10। বুঝতে পারছো? তাহলে -9 এক্স ইনভার্স 10 হচ্ছে এটার অ্যান্সার। মাইনাসের যত বড় তত ছোট। তাহলে এখানে তুমি তো বুঝতে পারছো কি, -9টা সহজে চলে আসবে, পাওয়ার এক কমে যাবে, তাহলে পাওয়ার এক কমলে -8 তো হবে না, -8 তো -9 এর চেয়ে বড়, এটার চেয়ে কি হবে? ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে, তাহলে সেই জন্য -10 হবে। ঠিক আছে? এরপরে 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তোমাদের একটু আগে আমি বললাম এ টু দি পাওয়ার বি আকারের ফাংশন, এটা কিন্তু এ টু দি পাওয়ার বি আকারের ফাংশন না। এখানে বৃত্তিতে 3 আছে, পাওয়ার এক্স আছে, তাহলে এটা বৃত্তি আর ঘাত দুইটা কিন্তু এক্স এর ফাংশন নয়, তাহলে এটাকে এ টু দি পাওয়ার বি আকারে করা যাবে না, এভাবে করা যাবে না। তুমি ডিরেক্ট সূত্র করো, ডিরেক্ট সূত্র করো। এই যে এ টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা আছে, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কত? এ টু দি পাওয়ার এক্স লনে, আরেকটা দেখো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কত বলো তো? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, যখন ই টু দি পাওয়ার আকারে থাকবা, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র দিয়ে করবে। কোন সংখ্যার পাওয়ার যদি চলকগুলা থাকে, তখন তুমি এ টু দি পাওয়ার এক্স আকারে করবা। তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে? 3 টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স যদি এ টু দি পাওয়ার এক্স লনে হয়, 3 টু দি পাওয়ার এক্স কি হবে? 3 টু দি পাওয়ার এক্স লন এ হবে নাকি লন 3 হবে? এই যে 3 টু দি পাওয়ার এক্স লন 3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? যদি এ আর বি দুইটাই যদি এক্স এর ফাংশন হয়, তাহলে এ টু দি পাওয়ার বি আকারে করবা, মাথায় কিন্তু রাখতে হবে। ঠিক আছে? তারপরে যদি কোনো ধ্রুবপদের পাওয়ার যদি চলক দেওয়া থাকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর মতো করবা। যদি ই এর পাওয়ার দেওয়া থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মতো করে তোমাকে অন্তরজ বের করতে হবে। 34 নাম্বার, 34 নাম্বার বলো, 34 নাম্বার অ্যান্সারটা বলো। 34 নাম্বারের অ্যান্সার আমাকে কমেন্টে জানাও। দেখি এটার অ্যান্সারটা বলো তো, এটার অ্যান্সারটা বলো, দেখি এটার অ্যান্সার কে পারে বলো। সো 30 নাম্বারের অ্যান্সার কি হবে? আমাদের 60টা এমসিকিউ আছে, আমরা 34 নাম্বার আসছি, বাকিগুলো খুব দ্রুত পড়াই দিচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা করবা। যারা মাঝখান থেকে চলে যাচ্ছ, তাদের কিন্তু পুরস্কারের লিস্ট থেকে তোমাদের নাম কাটা যাবে। ক্লাস শেষ পর্যন্ত করতে হবে, ক্লাস দেখতে হবে, মেনশন করে দিতে হবে তোমার বন্ধুদের, যে বন্ধুটা এখন ঘুমাচ্ছে, এখন কি ঘুমানোর সময়, সামনে তো পরীক্ষা, 27 ব্যাচে যারা আসো, তোমাদের পরীক্ষার একটা ডেডলাইন অলরেডি দিয়ে দিচ্ছে, তাহলে তোমাদের ঘুমানোর জন্য সময় তো নাই আর। তোমাকে পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করো, এসএসসিতে অনেক বেশি সময় পাওয়া যায়, কিন্তু ইন্টারমিডিয়েটে এত বেশি সময় পাওয়া যায় না। তোমাদের 13টা সাবজেক্ট, চিন্তা করো, বিশাল বিশাল সিলেবাস,
এইগুলো শেষ করতে অনেক সময় দরকার, কিন্তু তোমরা সর্বোচ্চ বাংলাদেশের যে সিস্টেমটা সেই হিসাবে তুমি সময় পাও 17 মাস থেকে 18 মাস। এই 17 মাস থেকে 18 মাসের সময়টুকুতে তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা না করো, তুমি যদি পড়াশোনাকে প্রায়োরিটি না দাও, তাহলে তোমার পক্ষে সিলেবাস শেষ করা সম্ভব না। তাহলে দেখবা হুটখাট করে কলেজে পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা চলে আসছে, ফাইনাল পরীক্ষা চলে আসছে, তোমার সিলেবাস শেষ হবে না। যারা বর্তমানে প্রথম বর্ষে আসো অর্থাৎ 27 ব্যাচে আসো, তাদের উদ্দেশ্য বলি, আমার কথা তোমার ভালো না লাগতে পারে, কিন্তু তোমার যদি আশেপাশে পাড়া প্রতিবেশী কোনো সিনিয়র বড় ভাই থাকে যারা 26 সালে পরীক্ষা দিবা, তাদের সাথে একটু তাদেরকে সিঙ্গারা সমোসা খাওয়া একটু জিজ্ঞেস করবা, ভাইয়া আপনার কি অবস্থা, কেমন চলে, সিলেবাস শেষ কিনা জিজ্ঞেস করে দেখবা তাদের কি অবস্থা যায়। তো তোমারও সেম জিনিসটা যাতে না হয়, তাহলে তোমাকে কি করতে হবে, সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা হচ্ছে এখন করার সময়। যখন তোমার পড়াশোনা করতে হবে না তখন তুমি পড়াশোনা করবে না। এখন পড়াশোনাকে তোমাকে কি করতে হবে, ইন্টারমিডিয়েটে বিশেষ করে তোমার এই যে একাডেমিক যে পড়াশোনাটা আছে সেটার উপর ভিত্তি করে তোমার কিন্তু অ্যাডমিশনের জার্নিটা তুমি সাকসেসফুল হতে পারবা। কারণ একাডেমিক যে পড়াশোনা সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে মেডিকেল বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে হবে। যাদের বেসিকগুলো ক্লিয়ার থাকবে না, ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশের যাদের সিলেবাসটা কমপ্লিট হবে না, তাদের কিন্তু কষ্টে পড়তে হবে। ডিপ্রেশন কি জিনিস তখনই বুঝবা যখন তোমার সিলেবাস শেষ হবে না। সো বেসিক ক্লিয়ার করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। যেমন আমরা টিভিতে যখন খেলাধুলা দেখি তখন কি করি, এই যে একটা ওভার শেষ হওয়ার মাঝখানে হঠাৎ করে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, আবার একটা বল শেষ চলে যায়, তখন কিন্তু বিজ্ঞাপনটা শেষ হয়। তাহলে আমাদের খেলাটা দেখায় কীরকম, নিয়ম হচ্ছে কি খেলার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দিবে, কিন্তু সিস্টেমটা হয়ে যায় কীরকম, বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে আমরা খেলা দেখি। তাহলে তুমি ইন্টারমিডিয়েটে পড়ার সময় তোমার যে প্রত্যেক দিন তোমার 86,400 সেকেন্ড, এই সময়টাকে যদি তুমি কাজে না লাগাও, এটাকে যদি তুমি পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি না দাও, এই যে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে খেলা দেখবা নাকি খেলার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখবা, সেটা যদি তুমি বুঝতে না পারো, আশা করছি তোমার দ্বারা হবে না। সো সবাই ভালো রেজাল্ট করতে পারবা, সবাই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারবা যদি তুমি নিয়মমাফিক পড়াশোনা করো। ধৈর্য রেখে পড়াশোনা করতে হবে, তোমাকে ডেইলি পড়াশোনা করতে হবে। তুমি বিভিন্ন জায়গায় প্রাইভেট করো, কলেজে ক্লাস করো, অনলাইনে ক্লাস করো, কিন্তু তোমাকে যদি তুমি নিজের টেবিলে সময় না দাও, তাহলে তুমি শেষ করতে পারবে না সিলেবাস। অনেক কঠিন ইন্টারমিডিয়েট যদি তুমি নিয়মমাফিক পড়াশোনা না করো। তুমি 1 মাস যদি কন্টিনিউয়াসলি নির্দিষ্ট সময় তোমার বাসার পড়ার টেবিলে যদি তুমি নিজেকে আটকে রাখতে পারো, তাহলে দেখবা তোমার এর পরের মাসে আরও পড়তে ইচ্ছে হবে, এরপর মাসে আরও পড়তে ইচ্ছে হবে। সো তোমাদের 13টা সাবজেক্টের 13টা বই নিয়ে তোমার সব সময় চিন্তা ভাবনা রাখতে হবে। ঠিক আছে, ওকে, বলো এটার অ্যান্সার কি হবে? অনেকে এটার অ্যান্সার করছো। আয়েশা হক ঘ বলছে, জারিফ বলছে 34-এর ঘ। আচ্ছা 34 নাম্বার, মাশাল্লাহ, সবাই ভুল উত্তর দিচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ, কি শিখাইলাম তোমাদের। রাফিদ বলছে গজলবিদ। আচ্ছা, কে তারেকুল ইসলাম বলছে 34-এর ঝ। ঝ তো ভাই দিই না এখানে, ঝ কোথায় পাইছো? জারিফ বলছে 34-এর ঘ, 34-এর ঘ। হাবিবা ইসলাম, আচ্ছা মেনশন করছে। তারপরে তারেকুল ইসলাম ঘ বলছে। কিরে তোমরা খেয়াল করো নাই, এটা কি ছিল, এটা কি ছিল? 3 টু দি পাওয়ার x যদি হয় a টু দি পাওয়ার x এর মতো করবো। এখানে পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে x এর ফাংশন। আরে গাদা, এই যে এখানে যেটা a টু দি পাওয়ার 10 আছে, a টু দি পাওয়ার 10, এই a টু দি পাওয়ার 10 যেটা আছে, এই 10টাকে x এর ফাংশন, a টু দি পাওয়ার 10 x এর ফাংশন না। এই ধরা খাইছো না, এইরকম করে ধরা খাওয়া, বুঝো নাই? এই যে ক্লাসটা করতেছো না, তাহলে এমসিকিউ এটা আসছে, তুমি অপশন এটা দিয়ে দাগাই দিয়ে চলে আসবে। যারা শিওর পড়াশোনা করবে তাদের জন্য অপশন দেওয়া থাকবে, যারা আন্দাজে দাগাবে তাদের জন্য অপশন থাকবে। এই যারা আন্দাজে দাগাচ্ছ, এখানে তো এক্স নাই, তাহলে এটা একটা পুরোটা ধ্রুবপদ। ধ্রুবপদের অন্তরীকরণ কত? 0। তুমি কেমনে বলো a টু দি পাওয়ার 10 লন 10 কেমনে দাগাও? এটা তো হইতে পারবে না, কারণ তুমি তো অন্তরীকরণ করতেছো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এখানে এক্স এর কোনো ফাংশন আছে? এক্স এর ফাংশন নাই মানে তুমি কি করবা? কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অন্তরীকরণ তো 0, তাহলে এটা ডিরেক্ট 0। এই যে দেখো বরিশাল বোর্ডের 21 সালে এটা আসছে, বরিশাল বোর্ডের 21 সাল আসছে। এইরকম হুটখাট করে তোমাকে প্রশ্নগুলো দিবে, তুমি যাতে ভুল করো। তুমি যদি সচেতন না হও, তোমার যদি সচেতনতা সৃষ্টি না হয়, তাহলে তুমি এই ধরনের প্রশ্ন ভুল করবা। ওকে, 35 নম্বর বলো, এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলছে। লন এক্স এর অন্তরীকরণের সূত্র সবাই জানি। লন এক্স হচ্ছে কত? লন এক্স এর অন্তরজ হচ্ছে 1/x। আচ্ছা, এখন লন এক্স বলছে, এক্স এর সাপেক্ষে করবা লন এক্স,
তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1/x, এখানে এক্স থাকলে 1/x হবে, এখানে এক্স থাকলে 1/x হবে, এখানে যদি এক্স এর জায়গায় ডোনাল্ড ট্রাম্প থাকে, ডোনাল্ড ট্রাম্পের সাপেক্ষে করলে 1/ডোনাল্ড ট্রাম্প হবে, 1/লন এক্স হলে কি হবে 1/x হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি, তুমি দেখতে কি পাচ্ছ, এখানে যেটা এক্স ছিল, এক্স তো এক্স না, তাকে আবার করতে হবে, এক্স কে আবার করলে কত আসবে, এ আসবে। কারণ আমরা কি শিখলাম, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে কত হয় 1, এক্স টু দি পাওয়ার n এর সূত্র। একইভাবে ddx অফ এক্স যদি হয়, এটার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে কত এ। তাহলে এখানে আবার করবা, এ কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এটা রেজাল্ট কি আসবে 1/x। আচ্ছা, এটা করে দেওয়ার একটা কারণ হচ্ছে কি, লন এক্স এর অন্তর হচ্ছে 1/x, তাই না? লনের এক্স এর সাথে এক্স আছে, তাও অ্যান্সার কি আসছে 1/x আসছে। তাহলে তোমাকে যদি অদূর ভবিষ্যতেও তোমাকে যদি এরকম দেয় লন 5x দেয়, তাহলে বলো এটাকে এক্স এর সাপেক্ষে করলে কি 1/5x হবে? এটার অ্যান্সার তো ঠিক ওই 1/x হবে। 1 কত হবে, x হবে। লন এক্স এর অন্তরজ যেটা হবে, লনের সাথে যে কোনো ধ্রুবক যদি দেয়া থাকে, এক্স এর সাথে যদি যে কোনো সংখ্যা দেয়া থাকে, অ্যান্সার ঠিক। তোমার যদি এখানে 5 দেওয়া থাকে, তুমি 1/5x লিখবা, 5x কে আবার করলে 5 আসবে, 5 মোকাবেলা, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 1/x। মনে রাখবা, লন এক্স এর অন্তরজ যত, লন এক্স, লন bx, লন 5x যতই থাকুক না কেন, প্রত্যেকটার অ্যান্সার হবে 1/x। বুঝতে পারছো? ওকে, আমাদের 11 নাম্বার শর্টকাট টেকনিকের আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 11 নাম্বার খুবই সুন্দর একটা জিনিস। দেখো এখানে বলা হচ্ছে কি, এক্স টু দি পাওয়ার এন কে এন তম অন্তরীকরণ করো, অর্থাৎ পাওয়ার এন আছে, এটাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করো, সেটা রেজাল্ট হবে এন ফ্যাক্টোরিয়াল। যদি একবার কম করো n-1, ধরো এখানে 9 আছে, এখানে তুমি 8 বার করছো, এখানে 10 আছে, তুমি এখানে 9 বার করছো, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। তোমার যদি একবার বেশি করতে হয়, তার অন্তর হচ্ছে 0। তাহলে তিনটা নিয়ম, যতটা পাওয়ার ততবার করা মানে তত ফ্যাক্টোরিয়াল, একবার কম করা মানে পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। যদি একবার বেশি করতে বলে অ্যান্সার 0। এক্স এর পাওয়ার যত আছে ততবার অন্তরীকরণ করতে বলছে, পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল হচ্ছে অ্যান্সার। এক্স এর পাওয়ার যত আছে তার চেয়ে যদি একবার কম করতে বলে, পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। যদি একবার বেশি করতে বলে, তার অন্তরীকরণ কিন্তু 0। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদের এটা একটু বুঝাই দিই, যাতে অনেকদিন মনে থাকে। ধরো তোমাকে বললাম হচ্ছে কি, এক্স টু দি পাওয়ার 4 কে তুমি অন্তরীকরণ করো। আচ্ছা, সিরিয়ালি করো, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 কে একবার করলে 4x³ হবে। তাহলে তুমি যদি এই যে 4x³ আবার করো, তাহলে কি আসবে, 3×4=12, x² হয়ে যাবে। তুমি যদি এটাকে আবার করো, তুমি যদি এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে কত আসবে, 24x হয়ে যাবে। তুমি যদি এটাকে আবার করো, 24x কে আবার করলে, তাহলে কি আসবে, 24 আসবে, কারণ x এর সাপেক্ষে 1। তারপরে ধরো এটাকে আবার করলে, 24 কে আবার করলে, কনস্ট্যান্টের অন্তরীকরণ কত বাবা, কনস্ট্যান্টের অন্তরীকরণ তো 0, তাই না? কত 0। আচ্ছা, পাওয়ার কত ছিল 4, তুমি কয়বার করছো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তাহলে রেজাল্টগুলো এবার দেখো, এই যে 24 সংখ্যাটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, 4 ফ্যাক্টোরিয়াল এক্স। 24 সংখ্যাটাকে 4 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না, যাবে না, অবশ্যই যাবে। তাহলে তোমার পাওয়ার আছে 4, তুমি করছো কয়বার, 1 2 3 4বার, 4বার করলে কত হবে, 4বার, আচ্ছা সরি, এটা শুধু 4 ফ্যাক্টোরিয়াল হবে, এটা শুধু হবে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে পাওয়ার আছে 4, 4বার করছো মানে অ্যান্সার 4 ফ্যাক্টোরিয়াল। পাওয়ার আছে 4, তুমি 3বার করছো, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। পাওয়ার আছে 4, তুমি একবার বেশি করছো, অ্যান্সার হচ্ছে কত 0। আজীবন মনে রাখবো না? তাহলে পাওয়ার যত ততবার অন্তরীকরণ করলে পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল অ্যান্সার, একবার কম করলে তত ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, যদি একবার বেশি করো তাহলে 0। তাহলে এবার বলো এটার অ্যান্সার কত হবে, পাওয়ার আছে 10, তোমাকে করতে বলছে কতবার, 10 বার, তাহলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল, একবার হয়ে যাবে, 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে অ্যান্সার। যদি তোমাকে 11 বার করতে বলতো, তাহলে অ্যান্সার হচ্ছে 0। যদি তোমাকে 9 বার করতে বলতো, এটার অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল এক্স। ওকে, এবার দেখো এখানে পাওয়ার আছে কত, 99, করতে বলছে কয়বার, 100 বার, একবার বেশি করতে বলছে না, একবার বেশি করতে বলে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো, এটার অ্যান্সার কত হবে, এক্স টু দি পাওয়ার 99, এক্স টু দি পাওয়ার 99। তবে তোমাকে করতে বলছে কয়বার, 100তম বার অন্তরীকরণ করো। তাহলে 100তম বার অন্তরীকরণের রেজাল্ট কত হবে, 100 ফ্যাক্টোরিয়াল হবে, 100 ফ্যাক্টোরিয়াল এক্স হবে, নাকি 100 ফ্যাক্টোরিয়াল x² হবে, নাকি 0 হবে? এটা কিন্তু শুদ্ধ করে আমাকে উত্তরটা দিতে হবে।
37 নাম্বার শুদ্ধ উত্তর বলো। রামিম বিন হান্নান, অফলাইনে তো দুষ্টামি করো যে করো, অনলাইনেও দুষ্টামি করা শুরু করছো তুমি, ঠিক আছে। ঐশী শর্মা 36-এর ক বলছে। আচ্ছা 37-এর অ্যান্সারটা একটু বলো তো, 37-এর অ্যান্সার কত? 37-এর অ্যান্সার বলো। সায়েম শিহাব, 37-এর অ্যান্সার খ, 100 ফ্যাক্টোরিয়াল এক্স। হাবিবা ইসলাম, হাবিব ইসলাম খুব বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে, 37-এর ঘ। তারপর হচ্ছে আমাইরা তানিন, 37-এর ঘ বলছো। রাকিব, রাকিবের অ্যান্সার কই? তাহসিনা সাফা 37-এর ক। তামান্না আলম 37-এর ঘ। রাকিব বলছে কি ঘ। রামিবিন হানা ঘ হবে স্যার। নাকিব বলছে চার, চার কই? আচ্ছা ঘ। ওকে, যারা অন্যান্যগুলো দেখাচ্ছে অনেকে খ বলছো গ বলছো, তাহলে পাওয়ার আছে 99, করতে বলছে 100 বার, তাহলে একবার বেশি করলে জিরো। একবার বেশি করা মানে কি? জিরো। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 38 নাম্বার, এটাও দেখো, এটাও দেখো, এটাও আশা করি পারবা। ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন, ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন, তাহলে তাকে কত এন তম বার অন্তরীকরণ করতে বলছে। পাওয়ার আছে এন, তাকে ওয়াই এন মানে কয়বার? এন তম বার অন্তরীকরণ। যত আছে তত থাকা মানে তত ফ্যাক্টোরিয়াল, মনে থাকবে। পাওয়ার যত ততবার অন্তরীকরণ তত ফ্যাক্টোরিয়াল অ্যান্সার, পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল অ্যান্সার। কেমন? এরপরে, এরপরে দেখো আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সব জায়গায় লাগে, ত্রিকোণমিতি সব জায়গায় লাগবে। তুমি ম্যাট্রিক্স নির্ণয় করো, সেখানেও ত্রিকোণমিতি লাগবে। ত্রিকোণমিতি করো, সেখানেও ত্রিকোণমিতির সূত্র লাগবে। অন্তরীকরণ করো, সেখানেও লাগবে। যোগাযোগকরণ করো, সেখানেও লাগবে। বিপরীত ত্রিকোণমিতি করো, সেখানেও লাগবে। মানে এই ত্রিকোণমিতি এমনভাবে আমাদের সাথে জড়িয়ে আছে, তোমার সব জায়গায় কোনো না কোনোভাবে ত্রিকোণমিতি লাগবে। নিতে হবে। জাস্ট এই লাস্টের এই সূত্রটা একটু দেখো। 2 tan ইনভার্স এক্স কে তুমি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আকারে লিখতে পারবা। অর্থাৎ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে ডিরেক্টলি 2 tan ইনভার্স এক্স লিখতে পারবা। সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে 2 tan ইনভার্স এক্স লিখতে পারবা। tan এর ক্ষেত্রেও সেম। তাছাড়াও তোমরা যারা বিপরীত ত্রিকোণমিতি করছো তারা এই জিনিসটা জানো, সাইন ইনভার্স এ ডিভাইডেড বাই বি হলে এটাকে তুমি ঠিক ওই কোসেক ইনভার্স লিখতে পারবা, এটাকে কোসেক ইনভার্স লিখতে পারবা। তবে অ্যান্সার হয়ে যাবে কত? বি ডিভাইডেড বাই এ। একইভাবে তুমি কোসেক ইনভার্স যদি কি দেখো, কোসেক ইনভার্স যদি এ ডিভাইডেড বাই বি লিখো, কোসেকের পরিবর্তে তুমি ঠিক ওই সাইন ইনভার্স লিখতে পারবা। তবে এটাকে লিখতে হবে বি ডিভাইডেড বাই এ। তাহলে সাইন এবং কোসেকের বেলায় যেটা সত্য, ট্যান এবং কটের জন্য সত্য, তোমার কস এবং সেকের জন্য সত্য। কোণের মানটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাহলে তুমি বলো তো, ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার না দিয়ে তুমি এটাকে কট ইনভার্স লিখতে পারতা না? কট ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x লিখতে পারবা। সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার না বলে সাইনের পরিবর্তে কি বলছি? কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x লিখতে পারবা। কসের বেলায় তুমি কি লিখতে পারবা? সেক। সেক তো ভালোই জানো তোমরা, সেকা খাও যে, পড়াশোনা না করে প্রেম করো, সেকা খাও, আবার কান্না করো, ঠিক আছে। এই যে কস ইনভার্সের পরিবর্তে সেক ইনভার্স লিখতে পারবা। কিভাবে? সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি লিখতে পারবো? 2 tan ইনভার্স এক্স লিখতে পারবো। এটা মনে রাখতে হবে, শর্টকাট করবো আমরা। তাহলে দেখো কট ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে কত? এটা ডিরেক্টলি সূত্র। আমরা এখানে এই যে ইনভার্স ফাংশনের যে অন্তরজের কথা বলছিলাম, ইনভার্স ফাংশনের অন্তরজ, ইনভার্স ফাংশনের অন্তরজ কই? ইনভার্স ফাংশনের অন্তরজ, হ্যাঁ এটা। সাইন ইনভার্স এক্স এর অন্তরজ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্স হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স মুখস্থ করে নিবা। তাহলে তুমি এই প্রশ্নগুলো নির্দ্বিধায় কি করতে পারবা? অ্যান্সার বের করতে পারবে। বলো এটার অ্যান্সার আমরা করি। তাহলে কট ইনভার্স এক্স এর ডিরেক্ট সূত্র আর কি, কট ইনভার্স এক্স এর অন্তরজ কত? কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সরাসরি সূত্র, সরাসরি সূত্র করে দিব। ওই 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কার অন্তরজ জানো? এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর। এটা কার অন্তরজ জানো? সেক ইনভার্স এক্স এর। এটা কার অন্তরজ? কোসেক ইনভার্স এক্স এর। তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবা,
ধরো যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করো, ব্যাখ্যা সহ পড়বা। অপশন কেন হয় নাই সেটাও তুমি পড়ে নিবা, কারণ তোমার এটা তো পরীক্ষা না, তুমি এখন শিখতেছো। তোমার একেবারে কোথাও এডমিশন না হওয়া পর্যন্ত তোমার এটা সংগ্রাম চালিয়ে যেতে হবে। ওকে, এটা দেখো। তাহলে সেক থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারি। সেককে কস লেখা যায়, কস ইনভার্স লেখা যায়। সেককেও তুমি কি লিখতে পারবা? 2 tan ইনভার্স এক্স লিখতে পারবা। পারবা না? 2 tan ইনভার্স এক্স লেখা যাবে না? যাবে নাকি যাবে না? তাহলে 2 tan ইনভার্স এক্স লেখা যাবে। ওকে, এটাকে যদি তুমি একবার অন্তরীকরণ করো তাহলে কি হবে? 2 tan ইনভার্স এক্স, ঠিক আছে, 2 তো থাকবে। tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। 1/1 প্লাস কত? এক্স স্কোয়ার। তাহলে রেজাল্ট আসতেছে কত? 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এবার তোমাদের একটা আমি ছোট্ট করে একটা ট্রিক শেখাই। সেকেন্ড ভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখিয়ে দিই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। তোমাকে যদি পরীক্ষার মধ্যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ বলে, তোমাকে যদি sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার অন্তরীকরণ বের করতে বলে, তোমাকে যদি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার বলে, অথবা এদের বিপরীত গুলাও বলে, প্রত্যেকটার অ্যান্সার হবে কত জানো? প্রত্যেকটার অ্যান্সার হবে এটা, প্রত্যেকটার অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মুখস্থ রাখবা, এটা পরে তারপর দুয়াজুর পরে ঘুমাবেছে। 2 ডিভাইডেড বাই 1 প্লাস কত? এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার বলো, আর আমি শেখাবো না, তো এটা করতে হবে। এটা তো তোমার 2x ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার হয় নাই, তাহলে এটা করতে গেলে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র সাহায্য নিতে হবে। ত্রিকোণমিতির সূত্র হচ্ছে এটা, বিপরীত ত্রিকোণমিতির। এই যে দেখো, tan ইনভার্স এক্স প্লাস মাইনাস tan ইনভার্স ওয়াই হলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখানে প্লাসের হলে উপরে প্লাস নিচে মাইনাস, এখানে যদি মাইনাস হয় উপরে মাইনাস নিচে প্লাস হবে। এই যে দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এখানে মাইনাস হলে উপরে মাইনাস নিচে প্লাস। এগুলো একটু পড়ে নিব। এই সূত্রটা কাজে লাগিয়ে এই ম্যাটটা আমরা সলভ করব। দেখুন এটাকে কি লেখা যায়? তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। tan ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস 1 ইন্টু এক্স। এই যে প্রথমে যে 1টা আছে সেটাকে তুমি এক্স ধরো, এই যে এক্স আছে সেটাকে ওয়াই ধরো। তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই কি হচ্ছে বলো তো? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। ওয়াই বলতে কত? এক্স। আচ্ছা, tan কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি মান 1। তাহলে এটা 5/4 হবে। এখানে tan ইনভার্স কত থাকবে? এক্স থাকবে। এটাকে একবার অন্তরীকরণ করো। এই যে একবার যদি অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, তাহলে কি আসবে? ধ্রুবপদের অন্তরীকরণ 0, tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। কই? এই যে দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এই সূত্রটা একটু খেয়াল রাখবা, সেটা কি? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এটাকে তুমি কি লিখতে পারবা? এটাকে তুমি লিখতে পারবা tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। উপরে প্লাস থাকলে প্লাসের সূত্র, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস করে দিবা, একসাথে দুইটা হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এইটা দেখো 42 নম্বর প্রশ্নটা, a টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x, দুইটাই হচ্ছে x এর ফাংশন, একটা এর পাওয়ার আছে একটা এর পাওয়ার আছে। আচ্ছা, দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে তোমাকে কিন্তু ইউবির সূত্র পড়তে হবে। খুবই জনপ্রিয় একটা সূত্র, ইউবির সূত্র। এই যে দেখো দুইটা ফাংশন থাকলে আমরা এটাকে ইউবির সূত্র করি। তাহলে ইউ বলতে প্রথম ফাংশন, বি বলতে দ্বিতীয় ফাংশন। তাহলে ইউ স্থির, বি এর অন্তরীকরণ, ঠিক আছে, প্লাস বি স্থির, ইউ এর অন্তরীকরণ। এইভাবে করবো, ইউ এর অন্তরীকরণ। তাহলে এখানে তুমি ডিরেক্টলি ইউবির সূত্র অ্যাপ্লাই করো। তাহলে ইউ, এটাকে ইউ ধরো, এটাকে কি ধরো? ভি ধরো। তাহলে ইউ স্থির, বি এর অন্তরীকরণ। আমি একটু লিখে লিখে শিখাচ্ছি। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স স্থির ডিডি এক্স অফ এমসিকিউ করার জন্য কিন্তু এত ডিটেলস করবো না, আমরা সরাসরি করে ফেলবো। তবে এটা করে দেখাচ্ছি যাতে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এ টু দি পাওয়ার এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স থাকবে, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করো এ টু দি পাওয়ার এক্স লনে। দেখো এখান থেকে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স যদি তুমি কমন নাও 1 প্লাস লনে, 1 প্লাস কত আসবে? লনে কই? এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস লনে। একটু করবা। কুমিল্লা বোর্ডে সবসময় বেজাল্লা প্রশ্ন দিবে, কঠিন প্রশ্ন দিবে। কুমিল্লা বোর্ডের শিক্ষকগুলো বেশি খারাপ, ঠিক আছে? এই যে দেখো 25 সালে প্রশ্ন আছে, এটা করেই তোমাকে অ্যান্সার বের করতে হবে। ওকে, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, এটাকে তুমি ইউবির সূত্র দিয়ে করে ফেলবা। ইউবির সূত্র দিয়ে এটার অ্যান্সারটা বের করবা, এটার অ্যান্সার বের করবা। এটা হচ্ছে পিডাব্লিউ, নিজে করে ফেলবা, ঠিক আছে? লগ 10 ভিত্তিক এক্স, এটা নিয়ে একটু কথাবার্তা আছে। সেটা কি তোমাকে আমি একটু শিখাই আগে। ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স,
এ ভিত্তিক এক্স এর অন্তরজ কত? এ ভিত্তিক এক্স এর অন্তরজ হচ্ছে 1/x লগ এ ভিত্তিক ই। এ ভিত্তিক কত? ই, তাই না? আমরা চাইলে এটার ভিত্তি চেঞ্জ করতে পারি। চেঞ্জ করতে গেলে 1/, কি লিখতে হবে? 1/, লগ ই ভিত্তিক এ লিখতে হবে। এটাতে তোমরা এসএসসিতে পড়ে আসছো। লগ বি ভিত্তিক এ কে যদি তুমি 1/, করে লিখো, তাহলে কি লেখা যাবে? এ ভিত্তিক কত? বি লেখা যাবে, তাই না? তাহলে এখন বলো, ই ভিত্তিক লগ মানে কত? লন। এটাকে শর্টকাটে লন লেখা যায়, তাহলে 1/x ইন্টু 1/ln এ লেখা যাবে। অর্থাৎ তুমি এটাকে শর্টকাট লিখলে এক্স লন এ লিখতে পারবো। এক্স কত? লন এ লিখতে পারবো। তাহলে লগ এ ভিত্তিক এক্স কে 1/x লন এ লেখা যাবে। লগ এ ভিত্তিক এক্স কে 1/x লগ এ ভিত্তিক ই লেখা যাবে। ওকে, এখন তুমি বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? লগ 10 ভিত্তিক এক্স। এ ভিত্তিক এক্স যদি 1/x লগ এ ভিত্তিক ই হয়, 10 ভিত্তিক এক্স কি হবে? 1/x লগ কত হবে? 10 ভিত্তিক ই হবে। এটা যদি আনসার না থাকে তাহলে অবশ্যই এটা হবে 1/x লন 10 হবে। এই যে এভাবে আর কি, 1/x লন এ। তাহলে এখানে যদি এই জায়গায় 10 থাকে, 1/x লন 10 হবে। এখানে যদি 2 থাকে তাহলে কি হবে? 1/x লন 2 হবে। তাহলে অ্যান্সার বলো কোনটা হবে? 1/x লগ কত আসবে? 1/x লগ কত? ই ভিত্তিক 10 হবে। এখানে কি উত্তর নাই? 1/x লগ 10 ভিত্তিক কত? ই। হ্যাঁ, খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর, 1/x লগ 10 ভিত্তিক ই। ওকে, বুঝতে পারছো তো? ঠিক আছে, ওকে। এবার দেখো আরেকটা কথা, তোমাকে আমি আরেকটা কথা বলি, এটা আমি উত্তর তোমাদের দ্বারা নিব। এখানে ধরো তোমার কি আছে? এখানে ধরো এটা এক্স এর জায়গায় 2x আছে। এক্স এর জায়গায় কত? 2x আছে। তাহলে তুমি কি লিখবা? 1/2x লগ এ ভিত্তিক ই লিখবা। এটাকে 2x কে আবার করবে না? আবার করলে ঠিক হয় কি আসবে? 2। এই যে 2 মোকাবেলা সেম রেজাল্ট চলে আসবে, আসবে না? ধরো এখানে তোমার 2x আছে, লগ এ ভিত্তিক 2x আছে, তাহলে তুমি কি করবা? 1/2x করবা, লগ এ ভিত্তিক ই লিখে ইন্টু 2x খাবার করলে 2 মোকাবেলা সেম রেজাল্ট এটা চলে আসবে। তার মানে 1/log এ ভিত্তিক x এর রেজাল্ট যত হবে একবার অন্তরীকরণ করলে 1/log এ ভিত্তিক x এ ভিত্তিক 5x এ ভিত্তিক 10x প্রত্যেকটা রেজাল্ট এটা হবে 1/x log এ, 1/x ln এ, 1/x log এ ভিত্তিক ই। তাহলে আমি আর বলবো না, তোমরা বলো এটার রেজাল্ট কি হবে? এবার এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে দেখি বলো তো? এটার আনসার কি হবে? খ হবে না খ হবে না গ হবে না ঘ হবে? আবার বলছি, লগ এ ভিত্তিক এক্স এর রেজাল্ট যত, লগ এ ভিত্তিক 2x, লগ এ ভিত্তিক 5x, লগ এ ভিত্তিক bx, লগ এ ভিত্তিক 100x প্রত্যেকটা রেজাল্ট কিন্তু সেম। বলো তো এটার উত্তর কি? এটার উত্তর কি হবে বলো? 45 নম্বরের উত্তর। রুম্বা বলছে গ। গ বলতে 1/x লগ এ ভিত্তিক ই। ধ্রুব বলছে গ। রাকিব বলো এটার উত্তর বলো। 45-এর গ। বাকিরা কই? বাকিরা কই? রামিম কই? রামিমের উত্তর কই? বাকিরা কই? বাকিদের আনসার পাচ্ছে না কেন? বাকিদের উত্তর কই? বাকিদের উত্তর কই? ক্লাসটা আর একটু শেয়ার দাও, তোমরা ক্লাসটা শেয়ার দাও, তোমাদের বন্ধুদের মেনশন দাও, বিভিন্ন তোমাদের যে কলেজে গ্রুপ আছে সেখানে তোমরা ক্লাসটা কি করে দাও? শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? লগ এ ভিত্তিক 2x, লগ এ ভিত্তিক 5x যাই থাকুক না কেন এটার অ্যান্সার হবে কত? 1/x লগ এ ভিত্তিক ই। ওকে, এরপরে এবার এটা দেখো, এখানে বলছে কি f of x equal 1 minus cos x divided by 1 plus cos x হলে f prime of x। f prime of x মানে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, খুবই জনপ্রিয় দুইটা সূত্র ত্রিকোণমিতি মানে এই দুইটা সূত্র আছে। একটা হলো 1 plus cos 2θ, 1 plus cos 2θ, এটা হচ্ছে কত? 2 cos স্কয়ার থিটা। পরীক্ষা যাওয়ার আগে এই দুইটা সূত্র বাজে অবশ্যই পড়ে যাবা। একটা হচ্ছে 1 plus cos 2θ, 2 cos স্কয়ার থিটা, আর একটা হলো 1 minus cos 2θ। এই দুইটা সূত্র না পড়ে কখনো হ্যান্ড ম্যাথ পরীক্ষা দিতে যাবো না। 1 minus cos 2θ হলো 2 sin স্কয়ার থিটা। যদি তোমার এখানে শুধু সিঙ্গেল থিটা থাকে তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা? 1 plus cos থিটাকে তুমি লিখতে পারবা, যেহেতু এটাকে 2 আনতে হবে 2 দ্বারা ভাগ দিতে হবে, 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তুমি এটাকে লিখতে পারো 1 প্লাস শুধু যদি তোমার cos থিটা থাকে
তুমি কি লিখতে পারবা 2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। আর দুইটা সূত্র, একটা হলো সাইন 2a, যদি এটা এখানে লাগবে না, এই সূত্র তিনটা সূত্র পরে যাবা। 2 সাইন 2a সূত্র কি 2 সাইন a ইন্টু কজ এ, 2 সাইন ইন্টু কত কজ এ। পরীক্ষার আগে রাতে এই তিনটা সূত্র অবশ্যই শিখে যাবা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো 1 প্লাস কজ এক্স 1 প্লাস কস থিটাকে যদি 2 কজ স্কয়ার থিটা বাই 2 লিখে যায়, এটাকে কি লিখতে পারবা মাইনাসের ক্ষেত্রে মাইনাসের সাইনে আসবে, প্লাসের ক্ষেত্রে কস আসবে, যার উপরে যেহেতু মাইনাস 2 সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই 2 আসবে, নিচে কি আসবে 2 কজ স্কয়ার এক্স ডিভাইডেড বাই 2, 2 মোকাবেলা। তাহলে সাইন স্কয়ার বাই কজ স্কয়ারকে তুমি কি লিখতে পারবা tan স্কয়ার এক্স বাই 2 লিখতে পারবা, অর্থাৎ তুমি tan এক্স বাই 2 হোল স্কয়ার লিখতে পারো, তাই না? একবার অন্তরীকরণ করতে বলছে এফ প্রাইম অফ এক্স, তাহলে বলো এক্স স্কয়ার অন্তরীকরণ কত 2x, এক্স স্কয়ার tan স্কয়ার এক্স স্কয়ার অন্তরীকরণ কত 2x, 2 tan x ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা তো x ছিল না, tan x বাই 2 কে আবার করো, tan x এর অন্তরীকরণ কত sec স্কয়ার x x বাই 2, 1 বাই মানে x বাই 2 তো x না, x বাই 2 কে আবার করলে 1 বাই 2 থাকবে। তাহলে দেখো 2 তো কাটাকাটি যাবে, এটা রেজাল্ট আসবে কত tan x ডিভাইডেড বাই 2 sec স্কয়ার x ডিভাইডেড বাই 2। এটাই হলো তোমার এই ম্যাথের একটা বিউটিফুল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই সূত্র অবশ্যই অবশ্যই কি শিখে ফেলবা। প্যারাসিটামল যখন গায়ে জ্বর উঠলে 3 বেলা করে খাইতে হয়, এই 3টা সূত্র 3 বেলা করে খাবে। সকালে এটা খাবা, দুপুরের বেলা এটা খাবা, তারপর হচ্ছে কি রাতের বেলা এটা খাবা, ঘুমানোর আগে সাইন 2 এর সূত্র খাবা, 2 সাইনে কজে 2 সাইনে কজে 10 বার করে পড়বা। তাহলে এটার উত্তর কি tan x বাই 2 sec স্কয়ার x বাই 2। বুঝতে পারছো? ওকে, এটা বলো cos x বাই 5 এর একবার অন্তরীকরণের রেজাল্ট কত? তাহলে আমরা cos x এর অন্তরজ জানি, cos x এর অন্তরজ হচ্ছে মাইনাস সাইন x, cos x এর অন্তরজ কত মাইনাস এ সাইন x, মাইনাস এ কত সাইন x। তাহলে এটা কি হবে, এটা কি হবে মাইনাস এ বলতে কত 1/5, ঠিক আছে, সাইন x, তার মানে এটা পুরোটা বসে যাবে x ডিভাইডেড বাই কত 5। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার মাইনাস 1/5 সাইন x ডিভাইডেড বাই 5। এই যে ঘ নাম্বার, ঠিক আছে, ডিরেক্ট সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে। ওকে, আমাদের শর্টকাট টেকনিক 12 নাম্বার চলে আসছে। তাহলে এখানে বক্ররেখার স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, এটা বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটির দরকার হয়। কোন একটা বক্ররেখার নির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বলবে, অবিলম্বের সমীকরণ বলবে, এই দুটো সূত্র তোমরা একটু শিখে নিবা। তবে এই 3টা শর্ত তোমার লাগবে। বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, যেটা x অক্ষের সমান্তরাল সেটা অবশ্যই y অক্ষের উপর লম্ব হবে, তখন ডাল dy dx ইকুয়াল 0। তারপর স্পর্শক যদি y অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের উপর লম্ব হয়, তাহলে dx dy 0। স্পর্শক উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করলে, অর্থাৎ 45 ডিগ্রি উৎপন্ন করলে dy dx ইকুয়াল প্লাস মাইনাস 1। ওকে, আচ্ছা এখানে একটা ব্যাপার তোমাকে আমি দেখাই। ধরো এটা হলো x অক্ষ, এটা হলো x অক্ষ, আর এটা হলো কি y অক্ষ, এটা হলো y অক্ষ। ধরো একটা বক্ররেখা আছে, এই যে এটা একটা বক্ররেখা। ধরো এই বক্ররেখার নির্দিষ্ট একটা বিন্দু হচ্ছে P, যার স্থানাঙ্ক হলো xy। তাহলে তোমাকে যদি বলা হয় এই বক্ররেখার P বিন্দুতে একটা স্পর্শক আঁকো, তাহলে আমরা স্পর্শক একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকি। তোমরা কি 10 আঁকতে পারো? আশা করি পারবো না। একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকবে। তাহলে যে স্পর্শকটা আমরা আঁকলাম এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে যেটা ওয়াই অক্ষের সমান্তরাল সেটা কার উপর লম্ব? এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষের উপর লম্ব, যার উপর লম্ব সেটা উপরে। ডিএক্স এক্স অক্ষের উপর লম্ব মানে কি ডিএক্স ডিওয়াই ইকুয়াল 0 ধরবা। আচ্ছা সেম ঘটনাটা যদি উল্টা করে আসে, ধরো তুমি একটা বক্ররেখা আঁকছো, যে বক্ররেখাটার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। ধরো বক্ররেখাটা এরকম, এই যে বক্ররেখাটার তোমার এই যে পি বিন্দু, এটার স্থানাঙ্ক মনে করো x1 y1। তাহলে এই বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকবা। আচ্ছা স্পর্শক আঁকো। তাহলে এই স্পর্শকটা কার সমান্তরাল বলো তো? এই স্পর্শকটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে যেটা এক্স অক্ষের সমান্তরাল সেটা কার উপর লম্ব? ওয়াই অক্ষের উপর লম্ব, যার উপর লম্ব সেটা উপরে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত 0। আচ্ছা আরেকটা হচ্ছে এই স্পর্শক যদি তোমার কি হয়, স্পর্শক যদি তুমি এমন একটা স্পর্শক আঁকছো যে স্পর্শকটা কিভাবে গেছে, যে স্পর্শকটা এটাকে সমদ্বিখণ্ডিত করে গেছে। ধরো এরকম একটা বক্ররেখা আছে,
তোমার এই বিন্দুতে একটা স্পর্শক আঁকছো পি বিন্দু, তোর এটার স্থানাঙ্ক সেম x1, y, তাহলে উভয় একে সমান সমান অংশে সেট করছে না, সমান সমান অংশে সেট করছে। তাহলে সে অথবা এক্সকে ধনাত্মক দিকের সাথে কত 45 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রিকে মাঝখান দিয়ে করলে তো 45 হবে। তখন তুমি লিখবা ডাল ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত, এই যে ভুল লিখলাম, তাহলে লিখবা কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত +-1। অথবা তোমাকে যদি বলা হয় এক্সকে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তখন তুমি ঢাল এটা দিয়ে করবা, ট্যানজেন্টের মানকে তো আমরা ঢাল বলি তাই না, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল তুমি tan থিটা দিয়ে করবা, tan থিটা। সিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাকে বলে দিলাম। তাহলে স্পর্শক একটা বিন্দু থাকবো, স্পর্শক যদি এক্সকে সমান্তরাল হয়, যেটা ওয়াই অক্ষের উপর লম্ব, তখন ডিওয়াই ডিএক্স 0, যার উপর লম্ব সেটা উপরে। স্পর্শক যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে এক্স অক্ষের উপর অবশ্যই লম্ব হবে, তখন ডিএক্স ডিওয়াই 0। আর সমান সমান কোণ তৈরি করলে +-1। যদি কোণের মান এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ দেওয়া থাকে, তাহলে হয়ে যাবে কত tan থিটা। ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে এবার দেখো y = 2x² বক্ররেখার -1 -2 বিন্দুতে স্পর্শকে ঢাল বের করতে বলছে। তাহলে আমাদের ঢাল বের করা মানে কি ডিওয়াই ডিএক্স বের করা, ডিওয়াই ডিএক্স বের করা। এটাকে একবার অন্তরীকরণ করো, তাহলে একবার অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স সমান এখানে কি আসবে 2 থাকবে, x² অন্তরীকরণ কত 2x, তাহলে ফাইনালি পাচ্ছে কত 4x। তাহলে কোন বিন্দুতে ঢাল বের করতে হবে, এই বিন্দুতে। এখানে বুঝ কত, এখানে বুঝ কত, বুঝ হচ্ছে -1, তাহলে এই বিন্দুতে এখানে -1টা বসাই দাও, তাহলে 4 × -1 ইকুয়াল কত আসবে -4 আসবে। এই -4 হচ্ছে এই রেখার ঢাল, ঢাল কিন্তু +- হইতে পারে, বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে দেখো এত বক্ররেখার -1 বিন্দুতে y1 এর মান নির্ণয় করো। হ্যাঁ দেখো এখানে y1 বলতে কি বুঝাইছে, এখানে y1 বলতে একবার অন্তরীকরণ, অর্থাৎ x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা, অর্থাৎ ঢাল বের করা। তাহলে এটারও ঢাল বের করো, এটাকে একবার অন্তরীকরণ করার আগে তুমি এটাকে একটু সাজাই লিখো, y ইকুয়াল এটাকে তুমি x ইনভার্স 3 লিখতে পারবা। তাহলে একবার অন্তরীকরণ করলে পাওয়ার x⁴n এর সূত্র -3x ইনভার্স 4 হবে, অর্থাৎ -3/x⁴ হবে। এবার এই বিন্দুতে ঢাল মানে এখানে x আর y এর জায়গায় মানগুলো বসাবা, যেহেতু এখানে y নাই শুধু বুঝটা বসাইলে হয়ে যাবে। এই যে বুঝের স্থানাঙ্ক -1 এখানে বসিয়ে দাও, -1 বসালে তাহলে কি আসবে -3x এর জায়গায় -1 বসাও, -1⁴, তাহলে এটার রেজাল্ট হবে -3। এই যে -3 কই, হ্যাঁ এটা হচ্ছে আনসার। y1 বের করতে বলো অথবা ঢাল বের করতে বলো, ডিওয়াই ডিএক্স করে ফেলবো। এটা আমাদের 50তম প্রশ্নটা করার আগে আমাদের এই টেকনিকটা একটু অবলম্বন করতে হবে বা শিখতে হবে। এই যে টেকনিকটা দেখো, পারামিতিক সমীকরণের বেলায় এগুলো আমাদের লাগবে, ঠিক আছে। এই যে দেখো এখানে ডিওয়াই ডিএক্স, উপরে হচ্ছে কত ডিওয়াই ডিজেড, এখানে হচ্ছে কত ডিএক্স ডিজেড। এটা হচ্ছে একটা চেইন রুল, বুঝতে পারছো? তাহলে তোমাকে দুইটা প্যারামিটার দিয়ে দিবে, সেটাকে একবার জেড এর সাপেক্ষে করবা, ওইটাকে আবার জেড এর সাপেক্ষে করবা, একবার ওয়াই এর ভ্যালু দিবে, একবার এক্স আকারে দিবে, দুটোটাকে করে তারপর তুমি ডিওয়াই ডিএক্স বের করবা, ঠিক আছে। এবার দেখো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবা। যেমন x = a cos θ দেওয়া আছে, y = a sin θ দেওয়া আছে, বের করতে বলছে কত ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স অথবা ডিডিএক্স অফ y যাই বলি না কেন, এটা হচ্ছে কত থিটার, যেহেতু থিটা দেওয়া আছে তাহলে ডিওয়াই ডি থিটা, এখানে হলো ডিএক্স ডি থিটা। এটার থেকে তুমি অ্যান্সারটা পাবা, তাই তো? তাহলে এটাকে তোমাকে একবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে থিটার সাপেক্ষে করলে কি আসবে বলো, এ তো থাকবে, cos θ এর অন্তরীকরণ কত -sin θ, তাহলে -a sin θ হয়ে যাবে। আর এটাকে যদি তুমি করো তাহলে ডিওয়াই ডি থিটা, তাই না? এ তো থাকবে, sin x এর অন্তরীকরণ cos x, তাহলে এখানে শুধু আসবে cos θ। আচ্ছা এখানে আবার মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে ডিএক্স ডি থিটার ভ্যালু কত, ডিএক্স ডি থিটার ভ্যালু হচ্ছে -a sin θ, -a sin θ। ডিওয়াই ডি থিটার ভ্যালু কত, এ হচ্ছে cos θ, এ কত cos θ। আচ্ছা এখন তুমি আমাকে বলো এ cos θ, এ cos θ কই, এই তো দেখো এ cos θ, এ cos θ সমান x, তাহলে এখানে x আসবে, এখানে শুধু তো মাইনাস দিয়ে দিলাম। তারপরে বলো এ sin θ, এই যে এ sin θ সমান কত y, এটা বসিয়ে দাও, এটা হচ্ছে y বসাই দিলে আমাদের দিন শেষে কি রেজাল্ট আসতেছে x -x/y। এই যে -x কই, এই যে দেখো -x/y হচ্ছে এটার অ্যান্সার, বুঝতে পারছো? বুঝতে পারছো তো? তাহলে থিটার সাপেক্ষে একবার এক্স অন্তরীকরণ করবা, থিটার সাপেক্ষে একবার ওয়াই কে করবা, তারপর ডিওয়াই ডিএক্স বের করবা, ডিওয়াই ডিএক্স বের করে নিবা। এটাও সেম ম্যাথ, এটা হচ্ছে পিডাব্লিউ
এটা তোমরা নিজেরা করে নিবা। আর স্লাইডগুলো যেহেতু আমি তোমাদের দিয়ে দিব, এই স্লাইডগুলো থেকে যেগুলো আমি বাড়ির কাছে দিচ্ছি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবা। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টেকনিক, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, অনেকগুলো স্টার দেওয়ার মতো একটা টেকনিক, এটা তোমাকে শিখতে হবে। এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো খুবই সহজে এনতম অন্তরোধের মান বের করতে পারবা। আচ্ছা, ওয়াই ইকুয়াল সাইন বিএক্স প্লাস সি, এটা হচ্ছে সাইনের কোণের মান। তাহলে সেটাকে এনতম বার যখন অন্তরীকরণ করবা, তাহলে অ্যান্সার কি হবে? বি টু দি পাওয়ার এন সাইন এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস বিএক্স প্লাস সি। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট থাকবে, না থাকলে 0 হবে। তাহলে ওয়াই ইকুয়াল সাইন বিএক্স প্লাস সি কে যদি এনতম বার অন্তরীকরণ করো, বি টু দি পাওয়ার এন সাইন এন পাই ডিভাইডেড বাই 2 বিএক্স মাইনাস সি হবে। সেমভাবে ওয়াই ইকুয়াল কস বিএক্স প্লাস সি আকারের যদি কোনো ফাংশন দেওয়া থাকে, তাকে যদি এনতম বার অন্তরীকরণ করো, সেম রেজাল্ট। কস থাকলে কস, সাইন থাকলে সাইন, ওয়াই এন করা মানে এনতম বার অন্তরীকরণ করা। তাহলে বি টু দি পাওয়ার এন কস এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস বিএক্স প্লাস সি। বুঝতে পারছো? এই দুইটা জিনিস খুবই গুরুত্ব সহকারে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। একটা এমসিকিউ এই নিয়ম থেকে অবশ্যই আসবে, এই দুইটা নিয়ম অবশ্যই মুখস্থ করবা। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল সাইন এক্স আকারে দিবে, আর একটা ওয়াই কজ এক্স আকারে দিবে। এন তমবার অন্তরীকরণ, সাইনের ক্ষেত্রে সাইন আসবে, কজের ক্ষেত্রে কজ আসবে। বি টু দি পাওয়ার এন, বিটা কি আগে সেটা খুঁজে বের করা। বিটা হচ্ছে এখানে কার সহগ? এক্স এর সহগ। এখানে বিটা কার সহগ? এক্স এর সহগ। বি টু, এখানে যদি শুধু এক্স থাকে, বি টু দি পাওয়ার এন তো থাকবে না, এন পাই বাই 2 বি এক্স প্লাস সি। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি। তাহলে দেখো, ওয়াই ইকুয়াল সাইন 2x আছে, ওয়াই ইকুয়াল সাইন 2x। আচ্ছা, এটাকে যদি আমি একটু সাজাই লিখি, তাহলে এখানে কি দাঁড়াবে? সাইন 2x প্লাস 0, কারণ এখানে তো কনস্ট্যান্ট নাই, তাই না? এই যে এটাকে কার সাথে তুলনা করব? ওয়াই ইকুয়াল সাইন বিএক্স প্লাস কত? 0। আমি একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, তাই না? তাহলে বি এর মান কত? 2, সি এর মান কত? 0, সি এর মান কত? 0। এটার এনতম অন্তরোধের সূত্র কি ছিল? বি টু দি পাওয়ার এন সাইন, সাইন কি? এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস বিএক্স প্লাস সি। এখানে মান বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এখানে বি এর মান 2, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার এন হবে, 2 টু দি পাওয়ার এন হবে সাইন, এখানে এন পাই ডিভাইডেড বাই 2 হবে, তাহলে বিএক্স প্লাস, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 2x, কনস্ট্যান্ট তো নাই, না থাকলে কোথায় পাবা? এটা হচ্ছে 0। তাহলে এই যে ওয়াই ইকুয়াল সাইন 2x কে এনতম বার যখন তুমি অন্তরীকরণ করবা, রেজাল্ট হবে কত? 2 টু দি পাওয়ার এন সাইন এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস 2x। আচ্ছা, তোমাদের একটা কথা বলছিলাম, সাইনের ক্ষেত্রে সাইন আসবে। দেখো অপশনে সবগুলা কিন্তু সাইন আছে, আমাদের এখানে বি এর মান আছে 2, তার মানে এখানে বি এর মান ইউজ করে না, তাহলে এটা অপশনে হবে না। এখানে ইউজ করে না, এটা অপশনে হবে না। এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে, যে কোনো একটা উত্তর হবে। কেমন বলো, ক হবে নাকি খ হবে? সূত্র কি ছিল? প্লাস, তাহলে এখানে অ্যান্সার হবে প্লাসের, তাহলে এটার অ্যান্সার হবে খ। যারা সঠিক উত্তর দিছ আর কি, তাদের জন্য কি থাকবে? তাদের জন্য এই যে ভালোবাসা থাকবে। এবার বলো এটার অ্যান্সার। ওয়াই ইকুয়াল সাইন এক্স হলে ওয়াই এন কত? এখানে কিন্তু এক্স এর কোনো কি নাই, সহগ নাই। আমাদের সূত্রটা কি আসছিল? ওয়াই এন এর ভ্যালু হচ্ছে বি টু দি পাওয়ার এন সাইন, এখানে হলো এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস বিএক্স প্লাস সি। কনস্ট্যান্ট নাই, নাই, তাহলে এখানে বি তো নাই, আছে, না থাকলে এটা তো হবে না, শুধু কি আসবে? সাইন হবে, সাইন হবে, এখানে হবে এন পাই ডিভাইডেড বাই 2, তাহলে প্লাস কত? এক্স। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, সাইন এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স। তাহলে দেখো কস, কজের অ্যান্সার তো ভাই হবে না, কস অ্যান্সার হবে না, তাহলে উত্তর প্লাজেরটা অথবা মাইনাসেরটা। আরও শর্টকাট, প্লাজেরটা অথবা মাইনাসেরটা, তাহলে এখানে তো অ্যান্সার সবসময় প্লাজেরটাই হবে, এটাই হচ্ছে উত্তর। ওকে, কজেরটা পিডাব্লিউ, পিডাব্লিউ করে ফেলবা, করে ফেলবা। এটার করে এটার উত্তরটা আমাকে কমেন্টে জানো, আমি একটু করে চেক করতেছি। এটার উত্তরটা কমেন্টে জানাও, উত্তর কি ক নাকি খ নাকি গ নাকি গ হবে? এই যে এটার ক্ষেত্রে সূত্র কি? এনতম বার অন্তরস, বি টু দি পাওয়ার এন, কজের বেলায় কস আসবে পাই এন পাই, এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস বিএক্স প্লাস সি। ঠিক আছে, এই প্যাটার্নে থাকবে। তবে এখানে খেয়াল রাখবা, বি এর ভ্যালু কিন্তু এ, ঠিক আছে, কনস্ট্যান্ট কিন্তু এখানে বি দেওয়া আছে, কনস্ট্যান্ট কিন্তু কি দেওয়া আছে? বি দেওয়া আছে। এটার উত্তরটা করে আমাকে বলো, এটার উত্তর করে আমাকে বলো। এটাও পিডাব্লিউ, এটাও পিডাব্লিউ করে ফেলবা, এগুলো সেম সেম, এটাও সেম সেম। আচ্ছা, আমাকে প্রথমে বলো এটার উত্তর কি? এটার উত্তর কি বলো? একটু বলি, আমি একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। এটার উত্তরটা বলো আমাকে। এটা কত? 54 নাম্বার উত্তর বলো, 54 নাম্বার উত্তর।
নম্বর যারা এখন ক্লাস না করে চলে গেছে তাদের মেনশন দিয়ে দাও, তাদের আবার নিয়ে আসো, ক্লাস একটু পরে শেষ হবে। 54 আর 6টা এমসিকিউ পড়াবো, শুধুমাত্র 6টা এমসিকিউ পড়াবো। সুমাইয়া রহমান মরজান, মরজানে খুবই অ্যাক্টিভলি অ্যান্সার দিচ্ছে। মরজান তুমি কোন কলেজে পড়ো? রুম্পা বলো 54 ঘ বলছে, 54 ঘ বলছে, রুম্পা ঘ বলছে, সৌরভ বলছে 54 ঘ, রাফিদ বলছে ঘ, তামান্না আলম 54 ঘ, নাকিব, রুম্পা ঘ স্যার, আচ্ছা রাফিদ বলছে রুদালা। বাকিদের গুলা কই? জারিফের অ্যান্সার কই? জারিফের অ্যান্সার কই? বাকির অ্যান্সার দিচ্ছ না কেন? 54 ঘ, হ্যাঁ রুম্পা সঠিক উত্তর, রাকিব সঠিক উত্তর, শেখ রাকিব তুমিও সঠিক উত্তর দিয়েছ, ধ্রুব সঠিক উত্তর। তাহলে 54 কত হবে? 54 ঘ হবে। কেন ঘ হবে বুঝতে পারছো তো? এখানে এখানে কি আসবে? তাহলে এখানে বি মানে তো এ, বি মানে কত? এ। তাহলে এখানে আসবে এ টু দি পাওয়ার এন, কস হবে এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস এখানে কিন্তু বি মানে এ, তাহলে এটা এক্স হবে কনস্ট্যান্ট, এখানে কিন্তু কনস্ট্যান্ট আছে, এন এন পাই প্লাস এক্স প্লাস গ নাম্বার। থ্যাংক ইউ। এরপরে এটা তোমরা বাড়ি কাজ করে নিবা। তারপরে দেখো আমাদের 56 নাম্বার, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স হলে ওয়াই ফোর মানে কয়বার অন্তরীকরণ জানো? ওয়াই ফোর মানে 4 বার, অর্থাৎ ডি ফোর ওয়াই ডি এক্স ফোর, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা একটা মজার ব্যাপার বলি, ধরো ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স আছে, এটাকে যদি একবার করো রেজাল্ট কি হবে? ই টু দি পাওয়ার এক্স। এটাকে যদি 2 বার করো রেজাল্ট কি হবে? ই টু দি পাওয়ার এক্স। এটাকে যদি তুমি 3 বার করো রেজাল্ট কি হবে? ই টু দি পাওয়ার এক্স। কেন? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যদি 4 বার না করলে 400 কোটি বার বলে, অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স। শুধু 4 বার না, 400 কোটি বার যদি এটার অন্তরীকরণ বের করতে বলে, এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স। বুঝছো তো? এরপরে দেখো 57 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ডে 2023 সালে আসছিল, ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস ডট ডট, এটাকে একবার অন্তরীকরণ করতে বলছে। আচ্ছা তুমি দেখো তো, এই যে ওয়াই ইকুয়াল রুট ওভার এটা এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এখানে আরো অনেকগুলো রুট ওভার এক্স দেওয়া যাবে না? তাহলে ওয়াই ইকুয়াল, তুমি আমাকে বলো তো এটা সমান কি লেখা যাবে? এটা সমান কি লেখা যাবে? দেখো এই পুরা রুট ওভার এটার মান যদি তোমার ওয়াই হয়, এটার মান যদি ওয়াই হয়, তাহলে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? ওয়াই লিখতে পারবা না? ওয়াই লিখতে পারবা না। এটা যদি ওয়াই লিখো, রুট ওভার এক্স প্লাস কত হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। উভয় পাশে তুমি কি করো? উভয় পাশে বর্গ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস কত? ওয়াই আসবে। তুমি এটাকে সাজাই লিখো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল কত? এক্স। একবার অন্তরীকরণ করব, ঠিক আছে? তাহলে এটা যদি একবার অন্তরীকরণ করো, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ কত? 2y। ওয়াইকে যদি আবার করো কি আসবে? ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াইকে একবার অন্তরীকরণ করো মানে ডিওয়াই ডিএক্স। এক্সকে এক্সের সাপেক্ষে করলে কত? 1, তাই তো? এখান থেকে একবার ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নাও, ডিওয়াই ডিএক্স যদি তুমি কমন নাও এখানে থাকবে 2y মাইনাস 1 ইকুয়াল 1। আচ্ছা এই যে আমাদের রেজাল্ট চলে আসছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল, তাহলে এটা যদি তুমি ভাগ দিয়ে দাও 1 ডিভাইডেড বাই, তোমার রেজাল্ট হবে কত? 2y মাইনাস 1। এই যে 2y মাইনাস 1, এটা হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ একবার অন্তরীকরণ। শুরুতে তোমার মনে হতে পারে বাপরে বাপ এত বিশাল একটা ম্যাথ, এতগুলো রুট আমি কেমনে করব? কেমনে করব? একটু বুদ্ধি খাটাও, তাহলে তুমি অবশ্যই আনসার করতে পারবা। দেখো এটার পুরাটার উপর রুট এক্স, এটা পুরাটার উপর রুট আবার এক্স, পুরাটার উপর রুট আবার এক্স, আবার যদি তুমি লিখো রুট ওভার দিয়ে আবার এক্স, রুট ওভার দিয়ে আবার এক্স, রুট ওভার দিয়ে আবার এক্স, অর্থাৎ এই যে এই জায়গায় তুমি প্রত্যেকবার সেম সেম নতুন জিনিসটা আসতেছে না, এটার পরেরটা সেম ওয়াই, এর পরেরটা ওয়াই তুমি লিখতে পারবা। তাহলে আমি রুট এক্স লিখে ভিতরের এটাকে যেহেতু ওয়াই এর ভ্যালু, তাহলে এটা ওয়াই লিখে দিব, লিখে দিয়ে ওই পাশে বর্গ করবো, ওয়াইগুলোকে এক পাশে নিয়ে যাবো, একবার অন্তরীকরণ করবো, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ 2y, যেহেতু ওয়াই হচ্ছে অধীন চলক 2 বার করতে হবে, কারণ ওয়াইকে আবার করতে হবে। তাহলে সেটা এক্স স্কোয়ার অন্তরীকরণ মতো হবে, এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x, ওয়াইকে আবার করলে ডিওয়াই ডিএক্স। বুঝতে পারছো আশা করি? ওকে। এরপরে এই ব্যাপারটা সিকিউরিটির জন্য তোমার গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লাস্ট টেকনিক, সর্বশেষ টেকনিক। দেখো সর্বশেষ টেকনিকটা দেখো, আমাদের ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, এটা হচ্ছে তোমার লঘুমান গুরুমান চ্যাপ্টারের অংশ, একদম শেষ চ্যাপ্টার তোমার, যেটা এখান থেকে কোন ফাংশনটা ক্রমবর্ধমান, কোন ফাংশনটা ক্রমহ্রাসমান, জাস্ট এইভাবে তোমার এমসিকিউতে আসবে, সিকিউতে তোমাকে ম্যাথ করে করে দেখাইতে হবে। তাহলে এক্স ইকুয়াল এ বিন্দুতে, এটা একটা নির্দিষ্ট বিন্দু, এফ অফ এক্স ফাংশনটি ক্রমবর্ধমান বা বৃদ্ধি প্রাপ্ত হবে যদি তার প্রথম অন্তরজের ভ্যালু কি হয়?
জিরোর চেয়ে বড় হয়। এফ প্রাইম অফ এ, অর্থাৎ একবার অন্তরীকরণ করে যদি তুমি ওই বিন্দুটা বসাও, জিরোর চেয়ে যদি বড় আসে তাহলে বুঝবা সেখানে ফাংশনের মানটা বাড়বে, আর জিরোর চেয়ে ছোট আসলে বুঝে নিতে হবে ফাংশনের মানটা কি হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও সেম, এই ব্যবধিতে বা দুইটা ব্যবধি দিবে, এই ফাংশনের ভ্যালুটা একবার অন্তরে বসানোর পরে যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে ফাংশনটা দ্রুত বাড়বে, জিরোর চেয়ে ছোট হলে ফাংশনের মান দ্রুত কমবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ফাংশন নির্দিষ্ট বিন্দুতে ফাংশনের ভ্যালু বাড়তেছে কিনা সেটা তুমি একবার অন্তরীকরণ করে ওই বিন্দুটা বসানোর পরে টেস্ট করে দেখতে পারবা। একবার অন্তরীকরণ করে যদি বিন্দুটা বসিয়ে দাও, জিরোর চেয়ে যদি বড় আসে অর্থাৎ পজিটিভ ভ্যালু চলে আসে তাহলে ফাংশনের মান বাড়তেছে, তাহলে ক্রমবর্ধমান বলতে পারবা। আর জিরোর চেয়ে ছোট আসলে সেটা হচ্ছে কি ক্রম হ্রাসমান। ওকে, আমরা একটু 58 নম্বর প্রশ্নটা দেখি। এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন ক্রমবর্ধমান হবে যদি কি হয়, তাহলে এফ অফ এক্স ফাংশন ক্রমবর্ধমান হবে কখন হবে, যদি এফ প্রাইম অফ এ এর ভ্যালু জিরোর চেয়ে কি বড় হয়। এফ প্রাইম অফ এ অর্থাৎ একবার অন্তরজের মান যদি জিরোর চেয়ে কি হয় বড় হয়, ক্রমবর্ধমান, জিরোর চেয়ে ছোট হলে কি বলছি ক্রম হ্রাসমান। তাহলে এখন এখানে উত্তর কি হবে বলতো, এটা কি জিরোর সমান হবে না, এটা কখনো হবে না। এটা কি জিরোর চেয়ে বড় হবে, অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। জিরোর চেয়ে ছোট হলে ক্রমহ্রাসমান হবে, জিরোর সমান এটা নাও হইতে পারে, এটা হবে না। তাহলে জিরোর চেয়ে বড় হলে অর্থাৎ পজিটিভ ভ্যালু আসলে ক্রমবর্ধমান, নেগেটিভ ভ্যালু আসলে অর্থাৎ জিরোর চেয়ে ছোট হলে ক্রমহ্রাসমান। ওকে, এ আমাদের সেকেন্ড লাস্ট প্রশ্ন। ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। যশোর বোর্ডের 2021 সালে আসছে, দেখো প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। এটার উত্তরটা আমাকে তোমরা কমেন্টে জানো, এটার উত্তরটা কমেন্টে দ্রুত জানো। ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আবার বলছি, ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে প্রথম অন্তরে যেমন জিরোর চেয়ে বড়, ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে প্রথম অন্তরে যেমন জিরোর চেয়ে ছোট আসবে ওই বিন্দুটা বসানোর পরে। ওকে, উত্তর বলো তো এটার, এটার উত্তরটা বলো। আমরা শেষের দিকে চলে আসছি, দেখতেছি এই শেষের দিকে কে কে ক্লাস আছে, শেষের দিকে কে কে ক্লাস আছে দেখতেছি, বুঝছো। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার বলে না, সারা শুরুর দিকে ক্লাস করে চলে গেছো, তারা কিন্তু পুরস্কার পাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্লাসটা তোমাদের কলেজের যে গ্রুপটা আছে গ্রুপে দিবা, সারা বাংলাদেশের থেকে যদি ক্লাসটা দেখে থাকো তোমাদের নিজেদের গ্রুপে দিবা, আর ক্লাসটা অবশ্যই তোমার আইডিতে শেয়ার করে রাখবা। তো এখানে 58 নম্বর আমাদের শেষ, 59 নম্বর উত্তরটা বলো। আমি 59 নম্বরের উত্তর নিব। এটা কি এই ফাংশনের ক্ষেত্রে ক্রমবর্ধমান হওয়ার শর্ত কোনটা হবে। একবার অন্তরজের মান কি জিরোর চেয়ে বড় অথবা সমান হবে, জিরোর চেয়ে বড় হবে, জিরোর চেয়ে ছোট হবে, নাকি জিরোর চেয়ে ছোট অথবা সমান হবে। 59 নম্বর দ্রুত অ্যান্সার বলো, 59 নম্বর অ্যান্সার চাচ্ছি। 59 নম্বর ধ্রুব বলছে খ, জিরোর চেয়ে বড়। তারপর রাকিব বলছে খ হবে, শেখ রাকিব বলছে খ হবে, রামিম বিন হান্নান ডি, ডি বলতে কি বোঝাইছো তো তুমি, লাস্টটা হবে। আচ্ছা, তাসিনা সাফা বলছে 59-এর খ হবে। ফাহিম, ফাহিম, ফাহিম মনে হচ্ছে আমি কোথায় হারাই গেছিলাম। ঠিক আছে, তোমাকে আমি অবজার্ভ করলাম। তারপর রামিম বিন হান্নান বি, বি। নাকিব শুরুর দিকে ক্লাস করতেছো। মরজান 59-এর খ হবে। রাফিদুল হক খ হবে। রুম্পা 59-এর ক হবে। হ্যাঁ, তাহলে এটার সঠিক উত্তর কি ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে প্রথম অন্তরজের ভ্যালু জিরোর চেয়ে বড় হবে। থ্যাংক ইউ। এবার বলো 60 নাম্বার আমাদের সর্বশেষ এমসিকিউ। কোন শর্তে, কোন শর্তে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল এ বিন্দুতে ক্রমহ্রাসমান হবে। তাহলে এখানে ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমানের কথা বলছে, তাহলে ক্রমহ্রাসমান কখন হবে। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে 2021 সালে আসছে। যারা প্রথমটাতে শুদ্ধ অ্যান্সার করেছো বা যারা বুঝতে পারছো এখন এটার উত্তর কি হবে, তাহলে বলো এটা ক্রমহ্রাসমানের বেলা এটার অ্যান্সার কি হবে। লাস্ট 60 নাম্বার তোমাদের থেকে উত্তর নিব যে আমি। 60 নাম্বার কি হবে বলো। 59 নাম্বারের অ্যান্সার তো খ, এটা ঠিক আছে তো, এটা খ হবে, ক্রমবর্ধমান বলছে। তাহলে ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে এটা 60 নাম্বার অ্যান্সারটা বলো। 60 নাম্বারের উত্তর কি হবে। রাকিব বলছে ক, জিরোর চেয়ে ছোট হবে। খুবই দ্রুত অ্যান্সার করতেছে রাকিব। রাকিব, অলওয়েজ রাকিব। রাফিদুল হক বলো। রাকিবুল হাসান 59-এর খ।
তারপর হচ্ছে তাসিনা সাফা বলছে 60-এর ক, ঐশী শর্মা বলছে 60-এর খ, 60-এর ক, 60-এর ক বলছো, ঠিক আছে, 60-এর ক বলছে। তারপর বলো, নাকিব বলছে 1, আয়রা তারিন, রাফিদুল হক বলছে 60-এর ক, ইবতিসাম অনেকক্ষণ পর ইবতিসাম আসছে, আমাদের ইবতিসাম উত্তর দিল কি খ। সাইফ আলী 60-এর খ, রুদালা পাল 60-এর ক, রামিম বিন হানান। দেখো তুমি ক্লাসটা করলা, 60টা এমসিকিউ সলভ করাইলাম, 60টা এমসিকিউর মধ্যে বেসিক আলোচনা করছি, সবচেয়ে বেশি কনসেপ্ট ক্লিয়ার করছি, তোমাদের শর্টকাট ট্রিক শিখাইলাম। এইগুলা যদি প্র্যাকটিস করো, এই যে অন্তরীকরণ থেকে যতগুলা এমসিকিউ আসবে, প্রত্যেক টাইপের এমসিকিউ আমি এখানে তোমাদের প্র্যাকটিস করাইছি আজকে। সো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা করছো, তাদের কতটুকু উপকার হইলো সেটা তুমি বুঝতে পারবা তুমি পরীক্ষার হলে যখন যাবা। ঠিক আছে, আমরা 8:30 থেকে ক্লাস শুরু করার কথা ছিল, জাস্ট 5 মিনিট লেটে শুরু করছি। 8:30, এখন প্রায় কয়টা বাজে? 10টা, 10:30 প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রায় 2 ঘন্টা ক্লাস করালাম, 2 ঘন্টা ক্লাস করালাম। যারা সাথে ছিল, আশা করছি তোমাদের সময়টা কিন্তু নষ্ট হয় নাই, তোমাদের সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি আমি। তারপরে বলো, আচ্ছা তাহলে সবাই এটার উত্তর দিলা। তাহলে ক্রমহ্রাস সমান ফাংশনের ক্ষেত্রে প্রথম অন্তরজের ভ্যালু, অর্থাৎ একবার অন্তরজের ভ্যালু কি হবে? 0-র চেয়ে ছোট হবে, 0-র চেয়ে কি আসবে? ছোট আসবে। সো এখন শেষ করার পালা। তোমরা যারা ক্লাস করছো, যারা বর্তমান আছো বা যারা শেষে গিয়ে ক্লাসটা করবা, এখন যারা করতে পারো নাই, তারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিরেক্টলি এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব, তারা সেখান থেকে করতে পারবো। এখন তোমরা যারা সে ক্লাস করছো বা যারা ক্লাসটা করবা, তাদের থেকে একটা জিনিস জানতে চাই, তোমরা নেক্সটে এইরকম ক্লাসগুলো চাচ্ছ কিনা। কারণ একটা ক্লাস করানো মানে 60টা বেছে বেছে টপিকগুলো ক্লিয়ার করা, তারপরে যেখানে স্লাইডগুলো বানানো, তারপরে হচ্ছে অনেকক্ষণ ধরে ক্লাসটা করা, তাহলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। সো আমাকে, যেমন আমার অফিসের যে কোঅর্ডিনেটর আছে হামিম, খুবই সহযোগিতা করছে। সো তার সহযোগিতা না পাইলে কিন্তু ক্লাসটা করানো সম্ভব হইতো না। আর তোমরা সহযোগিতা করছো, তোমরা ক্লাসে ছিলা অনেকক্ষণ, তো তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। এখন তোমরা যদি ইচ্ছুক হও ক্লাসগুলো করবা, কারণ এগুলো প্রিমিয়াম ক্লাস, এগুলো আমার পেয়েছে পড়ায়। আমি চাচ্ছি সবাই যাতে এই ক্লাসগুলো করুক, কারণ এরকম দায়িত্ব নিয়ে এসো যে তোমাকে কেউ এমসিকিউ পড়াবে না। তো তোমরা যদি আগ্রহী হও, তোমরা যদি এরকম ক্লাসগুলো চাও, আমি সপ্তাহে একটা একটা ক্লাস দিতে পারি তোমাদের, সরাসরি লাইভ ক্লাস করাবো। তাহলে এটা ফিজিক্সেও, তোমার হায়ার ম্যাথেও। যেমন হায়ার ম্যাথে তোমার ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার আছে, তাহলে 20টা চ্যাপ্টার মানে 20টা ক্লাস। তাহলে তো আমরা অলরেডি একটা ক্লাস আজকে শেষ করছি, তাহলে 20টা ক্লাস করে ইনশাল্লাহ তুমি যে কোনো টাইপের প্রশ্ন আসলে যদি প্র্যাকটিস করো, তুমি অ্যান্সার করতে পারবো। তারপর হচ্ছে ফিজিক্সেও সেম, যে অধ্যায়গুলো আছে তোমরা যদি চাও, আমি ফিজিক্সের ক্লাসগুলো তোমাকে ধারাবাহিকভাবে দিব। এখন এটা হচ্ছে একান্তভাবে তোমাদের সদিচ্ছা, আমি কষ্ট করতে পারবো তোমাদের জন্য। তাহলে তোমাদের কি করতে হবে? তোমরা আমাকে কমেন্টে জানাবা তোমরা কি এরকম ক্লাস আরও চাও কিনা, বা কোন অধ্যায়টা তুমি চাও। কারণ তোমাদের অনেকেরই সামনে হচ্ছে কি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আছে কলেজে, আর 26 বেসে যারা দেখতেছো তাদের হচ্ছে বোর্ড পরীক্ষা। সবার জন্য কিন্তু এই ক্লাসটা শুধু স্পেসিফিক যে কোনো একটা ব্যাচকে মেনশন করে নয়। সো যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছে অফলাইনে পড়ো, যারা অনেকেই অনেকক্ষণ ক্লাস ছিল, যারা বাইরের থেকে ক্লাসটা দেখতেছো, বিভিন্ন কলেজে যারা শিক্ষার্থী, তোমরা যদি নেক্সট এরকম ক্লাসগুলো চাও বা কোন অধ্যায়ের চাও, কোন টপিকে তোমাদের দুর্বলতা আছে, তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়েছ, শেষ পর্যন্ত ক্লাসে ছিলা, তারপর হচ্ছে শুদ্ধ উত্তর দেওয়ার চেষ্টা করেছ, এরকম আমরা বাছাই করে 5 জনকে অবশ্যই পুরস্কার দেওয়ার ঘোষণা আগে থেকে দিয়েছিলাম। টি-শার্ট বলো, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ বলো, শিক্ষা উপকরণ অবশ্যই দিব। এটা কালকে আমরা এটার অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব কে কে এই ক্লাসের বিজয়ী। আর আরেকটা কথা, আরেকটা আমি সর্বশেষ একটা ঘোষণা দিচ্ছি, এই ক্লাসটা করে যে আমি 60টা স্লাইডের ক্লাসগুলো করালাম, এটা যদি নোট করে আমার হচ্ছে, আমি একটু পরে গ্রুপের একটা কি দিয়ে দিব, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, মাউন্টস ফ্রেন্ড গ্রুপ। এই গ্রুপটাতে তোমরা কি করবা? আপলোড দিবা। তাহলে যে এই আপলোড দিবা, এখান থেকে তোমরা যদি অনেকে আপলোড দাও, তারপর যার হ্যান্ড নোটটা করাটা একটু চমৎকার হবে, ভালো হবে, তারপর হচ্ছে এখান থেকে বাছাই করে আমি এখান থেকে একজনকে কি করবো? পুরস্কৃত করবো।
সো অনেকক্ষণ রাত হলো, সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য তোমাদের আবারও আন্তরিকভাবে ধন্যবাদ। তো তোমরা একটু কষ্ট করে আমার এই মামুনস পয়েন্ট ফেসবুক পেজটা তোমাদের ফ্রেন্ডদের ফলো করতে বলবা। তোমাদের আইডি থেকে তোমরা সহজে কি করতে পারবা, সহজে ফলো রিকোয়েস্টটা পাঠাইতে পারো। তাহলে আমি তোমাদের সহযোগিতা করব, তোমাদের থেকে এই ছোটো সহযোগিতাটা আমি আশা করি। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, পুষ্পিতা শর্মা বলছে যুগজীকরণ হলে ভালো হয়। হ্যাঁ, যুগজীকরণ করা যায়। তারপর হচ্ছে ঐশী শর্মা যুগজীকরণের ক্লাস চাই স্যার, এরকম আরও ক্লাস চাই। হ্যাঁ, তোমাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অবশ্যই উজ্জীবিত করছে। ঠিক আছে, আমি খুবই খুশি হয়েছি, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। সো আমি নেক্সটে তোমাদের এখানে তোমরা কমেন্ট করতে পারবা, কমেন্ট করে আমাকে জানাবে কোন ক্লাসটা তোমরা চাচ্ছ, সেইটার প্রিপারেশন নিয়ে আমি স্লাইড রেডি করে অবশ্যই আমি আগামী সপ্তাহে ক্লাসটা দিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আর ইন্টারমিডিয়েটের সময়টা হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যায়। সো তোমাদের উচিত হবে যেখানে তুমি পড়ো না কেন, অনলাইন পড়ো, অফলাইন পড়ো, কলেজে ক্লাস করো, প্রাইভেট পড়ো, তোমাকে অবশ্যই অবশ্যই বাসায় নিজের থেকে পড়তে হবে। শিক্ষকরা হলো জাস্ট একটা তোমার প্রভাবক, অভিভাবকরা তোমার প্রভাবক হিসাবে তোমার জীবনে কাজ করবে। যতটুকু অর্জন করতে হয়, যতটুকু তোমার কি করতে হয়, পরিশ্রম করতে হয়, সেটা তোমাকেই করতে হবে। তুমি যদি আমার মতো হতে চাও, তাহলে আমি কি করছি সেটা তোমাকে ফলো করতে হবে। তারপর হচ্ছে তোমাকে তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। মনে করো আমি যেভাবে লিখি, তুমি যদি আমার মতো লিখতে চাও, তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। তাছাড়া আমার লেখার চেয়ে বেটার করার জন্য তোমাকে সবসময় চেষ্টা করতে হবে। সো ম্যাথের মধ্যে এই জিনিসটা মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি সফল হবা। সো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।